আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারে যে স্টোরিটি আমাকে আলামিন পাঠিয়েছে এটি একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। এই পুকুর কেন্দ্রিক যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো আশা করি সবারই ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয় সময়টা ছিল 1992 সাল। এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত। কারণ হচ্ছে ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে তাদের বংশ দাস। তারা অনেক দিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন। আর যখন এটি খোঁড়া হয় অনেকদিন আগে, তখন আশেপাশে কোনো পুকুর ছিল না। বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয়। এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না, এখানে মুসলিমরাও এই পুকুর খোঁড়ার সাথে জড়িত ছিল। কারণ হচ্ছে আশেপাশে পুকুর কম থাকা, গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা, ধোপা সম্প্রদায় যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া, বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয়। আরও একটা প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো, ওই পূজার যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে। হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা কাজ করে আর কি। পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান। এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল। তো লিসেনার্স, 1992 সাল থেকে যখন ঘটনাটি সূত্রপাত হয়, সূত্রপাতটি ছিল এমন। স্থানীয় একজন ব্যক্তি, উনি শখ করে একটি ঘোড়া কেনেন। ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোনো একটি সময়, এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে, যে কোনো একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন। পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন, গোসল কিছুটা করানো হয়েছে, হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে ছুটতে মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, ঠিক পরের দিনই আর কি, তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমনভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো, সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না।
আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে। এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার, মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। প্রতিদিনের মতো দুপুরবেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো। বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন একসাথে গোসল করতে আসতো, বা গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত। এই নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না। এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন নূপুরকে খুঁজতে বের হয়। নূপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায় তাদের বাড়িতে যায়। তারা সবাই বলে, হ্যাঁ, নূপুর তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই। চতুর্দিকে খোঁজা হয়, পুকুরে সবাই নামে, জাল ফেলা হয়। এখানে বলে রাখা ভালো, পুকুরটি কিন্তু অনেক গভীর এবং যত খরাই হোক না কেন ওই পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি 2 জন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে জাল ফেলা হয়, ডুবুরি নামানো হয়, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে 2 দিন পার হয়ে যায়, নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায়। নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশানের ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো, ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল, সবার ছিল সেই প্রশ্ন। সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক 1 দিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবারের বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি, কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। ঠিক একই রকম ভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় ঠিক 1 দিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে, আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল, তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা যে কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলো তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। 4বার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা। ওই গ্রামের মুসলিম পাড়ার একটি বাড়িতে একটি বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে রাতের বেলা
ওয়াশরুমে যাবে, আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুমগুলো বাসার থেকে বাইরে থাকে। তো আব্দুল্লাহ যখন ওয়াশরুমে যাবে তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে। ওনারা দুইজন গভীর ঘুমে ছিলেন। তখন তার বাবা একটা টর্চ লাইট হাতে দিয়ে, আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না, তার বয়স 12-13 ছিল, তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও। আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো, এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না। তখন তার বাবা, উনি কিন্তু তার মা ঘুমে থাকলেও ওনার আব্দুল্লাহর বাবা একটু সজাগ ছিলেন। উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক, তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এই জন্য উনি আসলে ওইভাবে, ওনার বাসায় ছাতাও ছিল একটা, এই জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। কিন্তু যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ যখন ফিরে আসছিল না, তখন উনি চিন্তা করে কি ব্যাপারে, এতক্ষণ তো থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রে তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘরের থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে। তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল। তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানবাকৃতির কোনো একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে। এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আব্দুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল। তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয়, সেখানে কোনো একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল, খুব বেশি দূর তো না, পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি, কিন্তু যতটুকু দূর তারা কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির 10-12 জন মানুষ, তাদের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে, গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল, তাকে হয়তোবা তখনও মারতে পারেনি। আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয়, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল, কিছু মনে আছে? তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল যে কোনো একজন খুবই ক্ষুধার্ত
কোনো এক মানে মানুষ শরীরে জোর না থাকলে যেভাবে কথা বলে, খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে। আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে, এরকমই আব্দুল্লাহ বলেছে। যখন আব্দুল্লাহ ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমের কাজ সেরে বের হয়েছে, বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায়। এরপরে আব্দুল্লাহর আর কিছু মনে নেই। গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা, স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, 3টা বাচ্চা অলরেডি মারা গেল, আব্দুল্লাহ কোনো মতে জীবিত ছিল, তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে, তা না হলে এই ধরনের মিসিং বাচ্চা মিসিং মানে হয়ে যাবে বা মারা যাবে, এটা কেন, এটা তো সমাধান করার দরকার। তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যান। তখন হুজুর উনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে। 1 সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভালোই ছিল, অনেকদিন ধরে তোমরা কাজ করছিল, সবার উপকারে লাগছিল। হঠাৎ করে এই পুকুরে কিছু জিনদের আবির্ভাব ঘটেছে। এই জিনগুলো হিন্দুও না, মুসলিমও না। এরা চায় না যে কেউ এই পুকুরে গরু ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক, আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক, এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে। এই জন্য তারা এই পুকুরের মধ্যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা এই পুকুরেই থাকবে, এখান থেকে যাবে না। এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা গেড়েছে। উনি যখন এই বিষয়টি বলেন, ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয়। সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান, তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন। কারণ হিন্দুরা বলতে থাকেন যেহেতু একজন মুসলিম ইমাম সাহেবের বিষয়টা বলেছে, উনি হয়তোবা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক, তারা এখান থেকে চলে যাক যাতে করে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে। এই ধরনের একটা মানে সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে এবং তারা বলে যে এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এটা মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, আমরা এটা মানি না। তখন এই হিন্দুরা কি করে, ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন, আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না, একটা ভণ্ড, উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন, আসলে এরকম কিছুই নাই। কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে, তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে? আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয়, এটা তো মুসলমানদের সাথে সবার সাথে এটা ঘটছে, কেন এমনটা হয় আর কি। তখন ওই তান্ত্রিক বলে, তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে, তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে। বলে কি জিনিস? বলে একটা জিনিস তুমি মানে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী, উনি যখন বিবাহিত ছিলেন তখন তিনি সিঁদুর ব্যবহার করতেন, ওই সিঁদুরটা ওনার কাছে আছে, এই সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা, আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয়। ডেকে আনার পরে সেই বিষয়টা, যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন, তাদের কাছে তাদের সিঁদুর ছিল, তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয় এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করেন। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা, মানে মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব
ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি। তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলোও তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেয়ার পর তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব, কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সবকিছু করতে পারবে, গোসল করতে পারবে, মানুষরা গোসল করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, কিন্তু স্পেসিফিকভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডোবানো যাবে না। এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং অদ্ভুত ব্যাপার হলো 92 সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত, কিন্তু 92 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনো শুকায় না। স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয়। এটি লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামেই অবস্থিত। যারা ওই গ্রামের যদি কোনো লিসেনার আমার এই গল্প শুনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার সত্যতা সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব আরেকটি ঘটনায় এবং এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব আমি, এবং এই ঘটনাটি হচ্ছে রকিবের কাহিনী এবং রকিব আমাদের কাছে এটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ থেকে এবং রকিবের কাহিনীতে আমি চলে যাচ্ছি, আমার মতো করে শেয়ার করব। রকিব আমাকে লিখেছেন যে তাদের এলাকা যেখানে তিনি থাকেন সেই জায়গাটা বেশ ভয়ের একটি জায়গা। ভয়ের একটি জায়গা বলতে এটা যে সেখানে নাকি প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখা যায় বা শোনা যায়, অনেকেই নাকি অনেক কিছু দেখেন শোনেন, এবং তার বাড়ির আশেপাশের বেশ খানিকটা অঞ্চল বেশ হন্টেড বলতে তিনি যেটা বলেছেন যে তাদের বাসার আশেপাশে মানে তাদের বাসা থেকে বেশ সামনে রাস্তা আছে, যে রাস্তার দুপাশে হচ্ছে দুটো খালের মতো চলে গিয়েছে লম্বা, এবং সেই খালের অংশে অনেকেই অনেক কিছু দেখেন, অনেকেই অনেক কিছু দেখে ভয় পান। এবং যদিও মানুষ জানেন যে সেই খালের অংশে বা সেই খালের অংশ যেটা বলেছেন যেখানে মানুষ মাছ ধরতে বসে, অনেকে অনেক কিছু দেখেন এবং দেখে ভয়ও পান, এবং অনেকে দেখা গেছে ওখানে বেহুশ হয়ে পড়ে গেছেন, এরকম জিনিসপত্র সেখানে ঘটে। তো রকিব এই জিনিসটাতে খুব একটা আমল দিত না, কারণ সে নিজে তখনও কিছু দেখেনি, বাট অথবা তার দেখার সুযোগ হয়নি, সে সাধারণত রাতের বেলা কোথাও যেত না। তো ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে রকিবের এক কাজিন সে ঢাকা থেকে আসে এবং রকিবের ওই কাজিনের অভ্যেস ছিল মাছ ধরা, এবং সে সব জায়গায় ঘুরে বেড়াতো, চষে বেড়াতো মাছ ধরার জন্য, এবং তার নেশাই ছিল মাছ ধরা। এবং এই মাছ ধরার কারণে সে তার বাড়িতেও ব্যাপকভাবে মানে বকাঝকার শিকার হয়, এবং তার অনেক কিছুই দেখা গেছে মাছ ধরার শখের জন্য সে অনেক কিছুই মানে উল্টাপাল্টা হয়ে গেছে তার জীবনে।
এর মানে হচ্ছে যে মাছ ধরতে গিয়ে তিনি অনেক সময় দেখা গেছে তার অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন, অনেক সময় দেখা গেছে ওনার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, মাছ ধরাটা তার জীবনে একটা বড় হবি এবং তার কাছে সব রকম ফিশিং ইকুইপমেন্ট আছে, রিলস এন্ড এভরিথিং, এবং সেগুলো নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেতেন মাছ ধরতে। বিভিন্ন জায়গায় তার মাছ ধরা অভিজ্ঞতা, পাহাড়ে মাছ ধরা অভিজ্ঞতা আছে, পাহাড়ি খাল যেগুলো বা পাহাড়ি নদী, অ্যান্ড এছাড়াও বড় বড় নদী, খাল এবং বড় বড় পুকুর, সব জায়গায় তিনি মাছ ধরেছেন। তো বিশাল অভিজ্ঞ মানুষ। এবং রকিবের সেই কাজিন যখন রকিবদের বাসায় আসে একবার এবং রকিবকে বলে যে তোদের এখানে মাছ ধরা কি কি বা জায়গা আছে, কিভাবে কি, তো রকিব তখন বলে যে ভাইয়া আমাদের এখানে আসলে তো ওরকম কিছু নাই, বাট এই যে খাল আছে সামনে, ওই খাল এইভাবে যে একটা জায়গায় বাঁক নিয়েছে এবং সেই বাঁক নিয়ে ওদিকে চলে গেছে এবং সেটা পরবর্তীতে নদীর কাছাকাছি গেছে এবং ওই জায়গাগুলোই মাছ ধরা যায়, খালে ধরতে পারবেন, অথবা আপনি যদি নদীতে যান কখনো, নদীতে বেশ দূরে নদী, সেখানে গিয়ে মাছ ধরতে পারবেন। তো রকিবের সেই ভাই বলে আগে খালেই ট্রাই করি, পরে তো নদীতে। তো রকিব বলে যে খালে যাবেন, বলে হ্যাঁ, বলে কি না এখন না, আমি যাবো রাতে মাছ ধরতে, রাতে ধরতে যাব এবং তার সাথে করে বাতি নিয়ে যাব, তুই যাবি আমার সাথে। তো রকিব ফার্স্ট বেশ ইন্টারেস্ট পেল, কারণ সে কাজিনের সঙ্গ সে খুব এনজয় করতো, খুব মজা পেত, সেই ভাইয়া তার সাথে বেশ মজা করে গল্প করতো, আড্ডা মারতো, সবকিছু। তো রকিব সেই মজাটা পেলেও মানে তারপরে তার মনের মধ্যে সেই ভয়টা একটু কাজ করে, যে তিনি যে রকিব জানে যে তার বাসার ওই জায়গাগুলো বেশ ভয়ের, মানুষজন অনেক রকম কথা বলে, যদিও সে কখনো দেখেনি। তো যেটা হয়, রকিব তার সেই কাজিনকে বলে যে ভাইয়া রাতের বেলা এদিকে যাবেন, রাতের বেলা তো আসলে এখানে বদনাম আছে, মানুষজন অনেক কিছু বলে। বলে ধর বেটা, তোর মাথা কি খারাপ আছে, তুই এগুলো নিয়ে ভয় পাস, সেটা কোনো ব্যাপার, আমি কত মাছ ধরছি, কত জায়গায় কত কিছু দেখছি, এটা কোনো ব্যাপারই না, চল আমরা যাবো, মাছ ধরতে যাবো। তো যাই হোক, রকিবের কাজিন কথা মতো সে মোটামুটি কথা বলে রকিবের বাবা মার সাথে কথা বলে রকিবকে নিয়ে তার পরদিন বের হয় মাছ ধরার জন্য রাতের বেলা, এবং সে এর মধ্যেই নাকি খবর নিয়ে ফেলছে যে খালের কোন অঞ্চলটাতে গেলে মাছ ধরা যেতে পারে, মাছ বেশ ওঠে বা ধরা পড়ে। তো এরকম একটা চিন্তা ভাবনা করে, এরকম একটা মানে সে প্ল্যান করে রকিবকে নিয়ে রওনা দেয়। তো রকিব বলছে যে যখন তারা রওনা দেয় তখন রাত বেশি হয় নাই, 8-9টা বাজে এরকম সময়, এবং রাতের বেলা মাছ ধরার কারণ হচ্ছে তার কাজিন নাকি বলে যে সে মাছ শিকার করে, তার নাকি মেন অভিজ্ঞতাটাই হচ্ছে রাতে মাছ ধরা এবং তার ইন্টারেস্টেই রাতে মাছ ধরা, এটাতে নাকি সে বেশ মজা পায় এবং অ্যাডভেঞ্চারাস। তো রকিবরা যেটা করে, তার কাজিন সহ সে রওনা দেয় এবং তারা ফ্ল্যাশকে করে চা নিয়ে যায় এবং তাদের সাথে ওই ফ্ল্যাশ লাইট, তারপর তখনকার তাদের বাসায় ওরকম কিছু ছিল না, একটা হ্যারিকেন ছিল, সে হ্যারিকেন নেয়, একটা চার্জ লাইট নেয়, দুইটাই নিয়ে যায় তারা, কেন হ্যারিকেন আর চার্জ লাইট হচ্ছে, চার্জ লাইটে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে হ্যারিকেন জ্বালাবে। তো যাই হোক, এরকম তারা প্রিপারেশন নিয়ে রকিবের কাজিন দুইজনে হাঁটা দেয় এবং হেঁটে তারা যাচ্ছে, যেতে 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 তারা একসময় পৌঁছে যায় সেই খালের কাছে এবং সে খাল ধরে, খালের পাড় ধরে তারা এগুতে থাকে। তো যখন অনেকটা চলে গেছে, খালের পাড় ধরে তারা চলে গেছে, তখন কিন্তু আর স্ট্রিট ল্যাম্পের আলো নেই, স্ট্রিট ল্যাম্প অনেক দূরে ছিল এমনিতেও, খালের পাড় ধরে কয়েকটা স্ট্রিট ল্যাম্প পড়েছিল, কারণ ওই জায়গায় এত বেশি স্ট্রিট ল্যাম্প থাকে না, রাস্তাটাও আসলে খুব না, এটা কাইন্ড অফ লাইক হাইওয়ে টাইপের, মানে গাড়ি ঘোড়া চলে সেখান দিয়ে। তো যাই হোক, স্ট্রিট ল্যাম্পটা বেশ দূরে পড়ে গেছে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে এবং একসময় অন্ধকার হয়ে গেল, জাস্ট আকাশের আলো তারা পাচ্ছে। তো রকিবের গা ছমছম করা শুরু করে। তো রকিবের বাবা নাকি তিনি বিশ্বাস করতেন প্যারানর্মাল ব্যাপারে, বাট তিনি এটাকে একটু ভয় পেতেন না। তো তিনি নাকি বলছিলেন তার কাজিনকে যে ওরে নিয়ে যাও এবং ওরা একটু সাহসী বানাও, ও যদিও কিছু দেখে নেই, ও কখনো রাতে বের হয় না, তো ওরে নিয়ে যাও, অসুবিধা নাই, তবে সাবধানে থেকে, ওই জায়গায় কিন্তু আসলেই বদনাম আছে। তো এইসব শুনে রকিবের কাজিন তো রকিবকে আসলেই নিয়ে আসবে, আরো যেহেতু তার বাবা বলছে ওকে সাহসী বানাও। তো এরকম একটা অবস্থায় তারা যেতে থাকে, বেশ অন্ধকার হয়ে গেছে, রকিবের গা ছমছম করতেছে, আকাশের হালকা আলো আছে এবং হালকা চাঁদ আছে, সেই চাঁদের আলো এসে পড়তেছে এবং রাস্তা ধরে তারা এগিয়ে যাচ্ছে সামনে। তো রকিব তার কাজিনকে বলে যে আমরা এই ফ্ল্যাশ লাইটের বদলে চার্জ লাইটটা জ্বালায় রাখি, তো আমরা যে যাচ্ছি এটাতে আমরা দেখতে পাবো। তো তার কাজিন বলে কোনো দরকার নাই, এই জায়গার মধ্যে যে যাবো আমি নিজে দেখলেই বুঝতে পারবো যে কোন জায়গাটায় মানুষ মাছ মারে এবং সেখানেই আমরা যাব। এই বলে এগোতে থাকে, ফ্ল্যাশ লাইট মেরে মেরে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছে সামনে কোনো আছে নাকি। তো যেতে যেতে একটা জায়গায় চলে আসে রকিবরা, যে জায়গাটা নাকি খালটা একটু বাঁক নিছে এবং বাঁকটা এমন ভাবে বাঁকটা নিয়ে গেছে, জায়গাটা কাইন্ড অফ লাইক একটা মানে গোল ইউ শেপের মতো হয়ে গেছে কর্নারটা, এবং তারপরে ডান দিকে মুড়ে চলে গেছে খালটা আরো, এবং ডান দিকে বাঁক নিয়ে খালটা একটু ন্যারো হয়ে গেছে।
মানে ন্যারো হয়ে গেছে, মানে এই পাশে খালটা মানে আসলে মানে মোটামুটি একটু দূরই আছে, পার হতে গেলে যদি কেউ যায় মানে সাঁতার কেটে বা নৌকা নিয়ে পার হতে একটু টাইম লাগবে, কিন্তু ওই পাশে এতই ন্যারো হয়ে গেছে যে মোটামুটি কোনো মানুষ যদি মনে করে যে আমি মানে কোনো মতো একটা মানে পার হয়ে যাব, সে চেষ্টা করতে পারে সেখানে। যাই হোক, ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রকিবের কাজিন বললেন যে এই জায়গায় আমরা আসলে মাছ ধরবো এবং এই জায়গায় কিন্তু মানুষ মাছ ধরে, তুই বুঝতে পারছিস যে এখানে একটা গন্ধ আছে, মাছের গন্ধ কিন্তু এখানে বেশ স্পষ্ট। তো রকিব তখন খেয়াল করলো যে হ্যাঁ, একটা আষ্টে গন্ধ ওখান থেকে আসতেছে এবং আষ্টে গন্ধটা মানে পাওয়া যাচ্ছে, লাইক পানির থেকে মনে হচ্ছে কেমন ভেজা আষ্টে গন্ধ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। তো রকিবের সেই কাজিন রকিবকে বললো যে দেখ, এই যে এরকম ঘ্রাণ যখন পাবি বা এরকম গন্ধ যখন পাবি তখন বুঝবি যে এই জায়গায় মাছ শিকার হয় বা মাছ তোলা হয়, এখানে মাছের কোনো ব্যাপার আছে, তো এই জিনিসটা সবসময় বুঝে যাবি। বলে ঠিক আছে, বলে এরকম এটার গন্ধের একটা নাম আছে, আমরা বলি শামুকে গন্ধ। তো শামুকের উপস্থিতি থাকলেও মানে অনেক শামুক জাতীয় জিনিস থাকলে এরকম গন্ধ হয়। তো এক কাজ কর, তুই এখন তোর সাথে যে ওই যে লাইটটা আছে ওইটা জ্বালা, ওইটা জ্বালায় তুই ই কর, মানে যে আমরা রেডি করি সবকিছু, আমার মাছের যে চার বা যা যা আছে আমি এগুলো রেডি করি, এখন আমরা মাছ ধরার জন্য ই করবো, এখানে বড়শি পাইবো আমরা। যাই হোক, রকিব তখন তার হাতের যে লাইটটা জ্বালায়, তো ভাই চার্জ লাইটটা যখন জ্বালায়, চার্জ লাইটটা ছিল হচ্ছে মানে স্টাইলটা হচ্ছে প্রাচীন পুরোনো হ্যারিকেনের মতো। হ্যারিকেনের ভেতরে যেমন দেখবেন যে ভেতরে আলো জ্বলে, সেরকম হ্যারিকেনের মতো উপরে নাকি একটা ছিল, উপরে টাপ ছিল এবং মাঝখানে দুটো লাইট আর নিচে হচ্ছে আপনার এটার বেস। তো রকিব যখন ওই লাইটটা জ্বালায়, তো বলছে যে লাইটটা জ্বালানোর সাথে সাথে রকিবের একটা জিনিস চোখে পড়ে। সে যখন লাইটটা জ্বালাইছে তার থেকে একটু সামনে যেখানে বাঘটা নিছে খালটা, সেই কর্নারের মধ্যে তার কাছে মনে হয় কিছু একটা বসে আছে উবু হয়ে, লাইক বানর যদি হয়ে থাকে, বানরের থেকে আর একটু বড় কিন্তু শরীরটা চকচকে, মানে পিছলা শরীর টাইপের কিছু একটা আলো পড়ে এক সেকেন্ডের জন্য, এবং সেটা মুখ ঘুরে রকিবের দিকে তাকায় এবং রকিব দেখে যে ভয়ঙ্কর একটা মুখটা হচ্ছে লাইক চোখগুলো লাল লাল, মুখের কাজটা একটু সুচালো টাইপের, মানে লম্বা যে ঠোঁটের মতো হয় মুখের কাজটা এরকম। এক সেকেন্ডের মধ্যে রকিবের দিকে তাকিয়ে সে লাফ দিয়ে পড়ে পানিতে, এবং এর মধ্যে যেটা হয় একটা বাতাস আসে, একটা দমকা বাতাস রকিবের গায়ে লাগে এবং এক সেকেন্ডের মধ্যে তার হাতের যে চার্জ লাইটটা থাকে সেটা ঠাস করে নিভে যায়। বেশ স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে লাইটটা যে নিভে গেল তার হাতে, মানে যে চার্জ লাইটটা ছিল নিভে গেল, এটা সে আর অনই করতে পারে না। সে যখন নাকি আবার অফ করে আবার চালাতে যায়, সে দেখে যে চার্জ লো দেখাচ্ছে, টিম টিম করছে একটা বাতিতে, যে এই বাতিতে চার্জ নেই। তো রকিবের যে কাজিন সে বলে কি হলো, সে কিন্তু এগুলো দেখেনি, সে বলে কি হলো তুই লাইট জ্বালানি ভাই দিলি কেন? বলে ভাইয়া চার্জ নাই। বলে চার্জ নাই মানে? তোর এই লাইট আমি নিজে চার্জ দিছি, ফুল চার্জ দেখাইছে, তোর চার্জ কি নষ্ট নাকি? তখন বলে না না ভাইয়া, এটা তো নষ্ট না, এটা তো আমরা ইউজ করি, কখনো কারেন্ট না থাকলে বা আমরা কাজ করি এটা দিয়ে, থাকে প্রায় আধা ঘন্টার উপরে এটাতে লাইট জ্বলে। বলে না, তোর এটা সমস্যা আছে, তো তুই এক কাজ কর, তুই এটা তাহলে চার্জ না থাকলে তুই হারিকেন জ্বালা। তো রকিব সে তার ইসের থেকে জিনিসপত্র থেকে বের করে, ভিতর থেকে ম্যাচ বের করে, হ্যারিকেনটা বের করে, তাদের হাতে একটা ব্যাগ ছিল এরকম, সেই ব্যাগের থেকে ছালার ব্যাগ, সেটা থেকে বের করে সে হ্যারিকেনটা জ্বালানোর জন্য চেষ্টা করে। হ্যারিকেনের ওই ফিতা উঠাই দিয়ে, সলতে উঠাই দিয়ে সে হ্যারিকেনের যে চিমনিটা থাকে, চিমনি খুলে সে ম্যাচ দিয়ে চালানোর চেষ্টা করে। তো ম্যাচ বারবার জ্বলছে না, একবার জ্বলে উঠে হ্যারিকেন নামিয়ে দেয়, সে চিমনি নামিয়ে দেয় এবং হ্যারিকেন জ্বলছে। একটা ডিফারেন্ট টাইপের আলো, হলুদাব আলো একটা তৈরি হয়েছে সেই খালের পাশে, এবং আকাশে যে চাঁদ ছিল, টুকরা চাঁদ, সেটা মেঘে ঢেকে গেছে পুরোটা। এখন মনে হচ্ছে আকাশের আলোটা হচ্ছে হালকা মেঘে ঢাকা একটা হালকা আলোর স্তর, আর নিচে খালের পাড়ে তাদের এখানে হলুদাব একটা আলো জ্বলতেছে। এবং রকিবের যে কাজিন তিনি সেই তার সবকিছু রেডি করছেন মাছ ধরার জন্য, বড়শি টো সবকিছু রেডি করে বসছেন এবং রকিবকে বলছেন। রকিব খুব একটা শুনছে না, রকিবের কাছে একটু ভয় লাগছে, কারণ তার কাছে এই গন্ধটা সে পাচ্ছিল, আষ্টে গন্ধ, সেটা একটা বিরক্তির পর্যায়ে পরিণত হয়েছে। এখন গন্ধটা তার ভাল লাগতেছে না, তার কাছে জানি কেমন মানে একটা মানে বাজে একটা ব্যাপার লাগতেছে। সে যেটা বলছে যে ভাইয়া, যদি আপনি গন্ধটা এরকম যে কোনো প্লাস্টিকের প্যাকেটে যদি কখনো মাছ নিয়ে আসেন ভাইয়া, সেটাতে পানি থাকে এবং পরবর্তীতে জাস্ট কোনো মতো পানিটা ফেলে দিয়ে যদি প্লাস্টিকের প্যাকেটটা কোথাও রেখে দেওয়া হয়, আপনি কয়েক ঘন্টা পরে গেলে একটা বাজে গন্ধ আসবে, সে কিন্তু আষ্টে গন্ধ, ঠিক সেই টাইপের একটা গন্ধ এখানে ছিল। বলে এরকম গন্ধ ওখানে মানে চলছে, মানে জিনিসটা এরকম হঠাৎ বাতাসের একটা আসছে এবং গন্ধটা লাগতেছে নাকে। তো আর সেই যে রকিব যে একটা ফিগার দেখেছিল খালের পাড়ে বসা, এরকম চোখ দুটো লাল এবং চোখ
চোখ দুটো সে বলছে জাস্ট লাইক পেঁচার চোখ যেরকম থাকে সেরকম, মুখটা ঠোঁটের মতো লম্বা এবং উঁচু হয়ে বসেছিল, গাটা চকচক, মানে ব্যাঙের শরীর যদি অনেক সময় চকচকা থাকে সেরকম। তো জিনিসটা নিয়ে সে বেশ ভয় পাইছে এবং সে চিন্তা করলো যে আসলে আমি তো এরকম জিনিস আমি তো শুনছি যে এখানে ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে আশেপাশে এবং হতে পারে যে এখানে এরকম কিছু হয়তো আছে। যাই হোক, রকিব খুব সংকুচিত হয়ে যায়। ভাইয়ের বা কাজিনের যে কথাটা তার কানে খুব একটা ঢুকছে না। সে মাছ শিকারের, সে একজন খুব মানে ফিশিং ওরিয়েন্টেড পার্সনও না যে মাছ তার কাছে খুব ভালো লাগে ধরা বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, কাজিনকে ভালো লাগে। তো কাজিন এক সময় সে তাকে একটু ইজি করে ফেললো, রকিব ইজি হয়ে গেল, ওই ব্যাপারগুলো তার মাথা থেকে চলে গেছে। তার কাজিন মাছ ধরার জন্য বড়শি ফেললো। তো বড়শি ফেলে তারা বসে আছে। অনেকক্ষণ পরে হঠাৎ করে তার কাজিনে বড়শিতে টান পড়লো এবং তিনি বুঝতে পারলেন মাছ আছে। তিনি অনেক চেষ্টা করলেন, মানে আর কি ও বড়শি নিয়েই করলেন এবং এক পর্যায়ে তিনি মাছ উঠালেন। তো তিনি খেয়াল করলেন যে তার বড়শিতে একটা মাছ ধরা পড়েছে, সামওয়াট লাইক মানে বেশ মোটামুটি 2-3 কেজি ওজনের একটা মাছ, বেশ বড় একটা মাছ। এবং সেই মাছটাকে তিনি উপরে উঠায় ফেললেন, টেনে উঠায় ফেললেন এবং সেটা সম্ভবত রুই মাছ ছিল। তিনি উঠালেন এবং তিনি তো খুব খুশি যে মানে খালের মধ্যে এরকমই যে একটা মাছ শিকার করতে পারলেন, তাও একটা রুই মাছ বেশ বড় সাইজেরই। এবং তিনি তাড়াতাড়ি সেটাকে মানে করে অনেক কষ্ট করে খেলে নাকি তিনি উঠাইছিলেন মাছটা, কারণ মাছটা উঠাতে নাকি অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, সেই ডিটেলসে আর আমি না যাই এবং সেই এত ডিটেলস রকিব লেখেও নি এবং আমি বলছি কাহিনীটা আমার মতো করে। তো সুতরাং সেই মাছটাকে তিনি তুলে ফেললেন এবং তুলে সেই মাছটাকে তিনি তাদের ছালার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলেন এবং ছালার ব্যাগের মুখটা তিনি বন্ধ করে দিলেন দড়ি দিয়ে বেঁধে। এবং মাছটা লাফাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ছালার ব্যাগটা নড়তেছে এবং শব্দ হচ্ছে বারবার। পাশে রাখাতে খাল থেকে একটু দূরেই সরায় রাখছে যাতে লাফাতে লাফাতে আবার পানিতে পড়ে না যায়। তো দেখা যাচ্ছে বারবার ছটফট ছটফট করে শব্দ হচ্ছে, ছটফট। এবং রকিবের কাছে একটু অস্বস্তি লাগছে। এখন মাছ ধরা হয়েছে, সে মনে করতেছে যে বেশ বড় মাছ ধরছে এবং চলে যাই, খামাখা আর এখানে বসে থেকে কি হবে। কিন্তু রকিবের যে কাজিন, ওনার কিন্তু শখ পেয়ে বসছে, তিনি আবার বড়শি ফেললেন এবং রকিব বলতেছে, ভাইয়া হয়েছে তো, আমরা তো বড় একটা মাছ ধরছি। বলে, ধর বেটা, তোর মাছ ধরা তুই কতক্ষণ এসে আমরা এখানে আসছি, 1 ঘন্টাও তো হয়নি। তাই বলে তিনি আবার বড়শি ফেললেন এবং তিনি বসে থাকলেন। এবং এরকম সময় যাচ্ছে, এইবার আর মাছ আসে না এবং সেই আষ্টে গন্ধ কিন্তু বাড়তেছে। তো এর মধ্যে তার কাজিনের বড়শি আবার নাড়া খেলো এবং নাড়া খাওয়ার পরে তিনি সেটাকে টেনে তুললেন। তোলার পর তিনি দেখলেন ছোট্ট একটা মাছ উঠছে এবং এতটুকু একটা ছোট মাছ, এবং সেই মাছটা উঠছে। মাছটা উঠে ওনার কাছে আর ভালো লাগলো না, তিনি সেটা ফেলে দিলেন আবার বসে যে খুলে। ওনার মাথায় এসে পড়ছে যেখানে যেহেতু বড় মাছ পেয়েছি, আমি আরো বড় মাছ পাবো। তিনি আবার ফেললেন। কিন্তু এদিকে রকিবের বেশ শীত লাগা শুরু করছে, এর মধ্যে বেশ ঠান্ডা লাগা শুরু করছে এবং তার ভালো লাগছে না এবং সে ওই গন্ধটা প্রকট ভাবে পাচ্ছে। তো রকিবের পর বললো কাজিনকে যে, দেখো ভাইয়া, আমি আসলে আর থাকতে চাচ্ছি না, আমি চলে যাবো। তুমি গেলে যাবা, নেলে না, আমার এখন শরীর ভালো লাগতেছে না, আমার জ্বর লাগতেছে, ঠান্ডা লাগতেছে। তো তার কাজিন তার কপালে হাত দিল, দেখলো যে হ্যাঁ, রকিবের শরীরটা একটু গরম। এবং তখন সে আর কি করবে, অগত্যা সে বললো যে চল। উঠে তিনি তার বড়শি তুলে ফেললেন, বলে, তোরে নিয়ে আসলে হবে না, আমি তোদের এলাকারই দেখি তোর অন্য কোনো কাজিন পাই কিনা, পাইলে তারে নিয়ে আমি আসবো মাছ ধরতে। তো উঠায় সে সবকিছু প্যাক আপ করে সেই ছালার ব্যাগটা, তারা যে মাছ পেয়েছে সেটা নিয়ে তারা হাঁটা দিল এবং যাওয়ার পথে যথারীতি হেরিকেন বন্ধ করে দিয়েছে। এবং তখন কিন্তু চাঁদটা একদমই মেঘে ঢাকা এবং আকাশের আলো ছাড়া সামনে কিছু নাই, মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারতেছে আর চলতেছে। তো এরকম যখন তারা যাচ্ছে, বেশ খানিকটা এগোয়ে যাওয়ার পরে, বেশ খানিকটা এগোয়ে গেছে, মাছের ব্যাগ কিন্তু রকিবের হাতে এবং তার কাজিনের কাছে অন্যান্য সরঞ্জাম, এবং তারা যাচ্ছে সামনে। বেশ খানিকটা যখন এগোয়ে গেছে, তখন হঠাৎ করে তাদের মনে হলো যে খালের এই পাশ থেকে, মানে খালের পাশ থেকে একটা ফিগার, মানে একটা অবয়ব, লাইক মানুষের মতো আকৃতি কিন্তু মানুষ না, এবং কাইন্ড অফ লাইক মনে হচ্ছে অন্ধকার জমাট বেঁধে গেছে সেরকম একটা কিছু। মনে হলো বাতাসে হেঁটে, মানে খালের ওই পাশে পানির উপর দিয়ে, খালটা বেশ নিচু কিন্তু ইসের থেকে, মানে গ্রাউন্ড থেকে বেশ নিচু, কিন্তু বাতাসের উপরে গ্রাউন্ড লেভেলেই মনে হচ্ছে যে বাতাসে হেঁটে এসে ঠাক খালের পাড়ে পা দিয়ে হেঁটে হেঁটে তার পাশ দিয়ে চলে গেল রকিবদেরকে ক্রস করে। এবং ঠিক তখনই খুব বাজে একটা মানে গন্ধ তারা পেল, এবং আষ্টে গন্ধটা প্রকট আকারের একটা গন্ধ তারা পেল, এবং রকিবের কাছে খুবই মানে জিনিসটা মানে খুব অস্বস্তি লাগলো। এবং রকিবের ভাই যে কাজিন আর কি, সে কিন্তু তখন একটু মানে হঠাৎ করে সে স্টিফ হয়ে গেল, দাঁড়ায় গেল, রকিবের হাতটা চেপে ধরলো, যেটা বললো যে দাঁড়া, একটু এখানে গড়বড় আছে, সাবধান। তো রকিব বলল যে কি সাবধান। এবং এই সময় রকিবের গায়ের মধ্যে
আবার একটা দমকা বাতাস লাগলো, এবং এই দমকা বাতাসটা লাগার পর রকিব পুরোপুরি কেঁপে উঠলো, এবং এমন কেঁপে উঠলো তার হাত থেকে যে ব্যাগটা ছিল, যে ছালার ব্যাগটা, সে ঠাস করে পড়ে গেল মাটিতে। এবং রকিবের কাজিন তখন বলল যে এখানে একটু ঘাপলা আছে, শরীর বন্ধ কর, তো শরীর বন্ধ কর। তো রকিব দেখা যাচ্ছে দোয়াও পড়তে পারতেছে না, সে মানে একদম মানে মনে হচ্ছে তার শরীর জ্বর আসলে, অতিরিক্ত জ্বর আসলে যেরকম হয় সেরকম অবস্থা, সে মানে আসলে মানে কোন রকমের মানে তার বোধ শক্তি হারায় যাচ্ছে। তো তার কাজিন কি করলো, রকিবকে বললো তার সাথে ব্যাগটা তোল। তো রকিব এরকম অসুস্থ লাগা অবস্থা সে ব্যাগটাকে, ছালাটাকে তুলে তার কাছে মনে হচ্ছে অনেক ভার তার হাতের যে ছালাটা আছে, ছালার ব্যাগটা। তো তার কাজিন তার হাত ধরে বললো যে তোর তো শরীর অনেক গরম হয়ে গেছে, এত জ্বর আসলো কেমনে তোর? ব্যাপারটা তো কিছু বুঝতেছি না, তোর এত জ্বর এসে গেল হঠাৎ করে, কি ব্যাপার? তো তাই বলে রকিবের কাজিন বলতেছে যে এখানে খারাপ কিছু আছে। তো সে যেটা করলো, নিজে দোয়া পড়া শুরু করলো, এবং সে দোয়া পড়ে রকিবকেও সে ফু দিল। ফু দেওয়ার পর রকিব কেঁপে উঠতেছে। রকিবের যে প্রচন্ড যে হাঁটতেছে, যে সে হাঁটার শক্তি পাচ্ছে না, বাতাস পাচ্ছে এবং বাতাসের শরীর কেঁপে উঠতেছে। তার কাজিন তার হাত থেকে মাছের ব্যাগটা নিয়ে নেয় টেনে, বলে রকিব দিতে চায় না, কিন্তু সে নিয়ে নেয় মাছের ব্যাগটা নিয়ে সে হাঁটতে থাকে। এবং তারা যখন নাকি মেন রাস্তায় উঠে যাবে তার একটু আগে রকিবের কাছে মনে হয় যে সে কিছু একটা দেখতে পায় ঠিক খালের কর্নারে, এবং সে একটা খুব কেমন একটা শব্দ শুনতে পায়, কু টাইপের একটা শব্দ, এবং শব্দটা খুবই মানে খুব বাজে, মানে মনে হচ্ছে যে কুকুর মাঝে মাঝে যেভাবে কাঁদে সেরকম টাইপের একটা শব্দ, কুকুর কাঁদার শব্দের মতো একটা, কুকুর যদি খুব করুণ স্বরে যদি কাঁদে এরকম একটা শব্দ, মানে খুব বারবার না, একবার। তো এটা শুনে রকিবের কাছে মনে ভয় লেগে যায় এবং সেটা ঘোরের মধ্যে চলে যায়, এবং সে কোত্থেকে জানি মানে সামহাও সে তার কাজিনকে বলে যে ব্যাগটা পানিতে ফেলে দে, একদম তুই করে বলতেছে। তার কাজিন কিন্তু মানে বেশ ভয় পেয়ে যায়। তার কাজিন কিন্তু খুব সাহসী মানুষ, মাছ শিকার করে, তার নাকি কিছু প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আছে, তারপর সে ভয় পেয়ে যায়। সে নাকি রকিবকে বারবার জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং ফু দিতে থাকে, সে কিন্তু ব্যাগ ফেলে না। সে এরকম করে রকিবকে নিয়ে রাস্তায় উঠে আসে এবং দেখে একসময় সে রকিব হাঁটতেও পারতেছে না, রকিবের অবস্থা খুবই খারাপ। তখন সে রকিবকে কাঁধে তুলে নেয় এবং রকিব তখন কিন্তু চেতনা প্রায় নাই। তো পরবর্তী স্টোরিটা রকিব কিন্তু আসলে মনে করতে পারে না। রকিব বলছে যে তার যতটুকু মনে আছে যে সে চোখ খুলতেছে, মাঝে মাঝে সে দেখতেছে যে সে তার কাজিনের কাঁধে আছে, তার কাজিন অনেক কষ্টে তাকে নিয়ে আসতেছে, কারণ সে বেশ হালকা পাতলা ছিল রকিব, কারণ সে তখন কেবল ফার্স্ট ইয়ারে পড়ে, মানে হালকা পাতলা ছিল। তো মনে আছে যে তার কাজিনের কাঁধে সে আছে এবং সে হালকা হালকা দেখতেছে চারিপাশে, এবং তার কাছে মনে হচ্ছে যে তার শরীরে প্রচন্ড শীত লাগতেছে, কিছু একটা আসতেছে তার পিছে পিছে, তার এই ফিলটা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সে তার কাজিনের কাছে শুনছে যে রকিবকে সে যখন তোলে মনে হয় রকিবের গায়ে অনেক ওজন, রকিব অনেক হালকা পাতলা, তার এটা তুলতে নাকি কোনো সমস্যাই হওয়ার কথা না, কিন্তু তার মনে হয় রকিবের গায়ে অনেক ওজন। সে তার বড়শি, ওই মাছের ব্যাগ, কোনো কিছু সে মানে করতে পারতেছিল না, মানে সে তুলতে পারতেছিল না। এক কাঁধে সে রকিবকে উঠায় নিছে এবং আরেক হাত দিয়ে সেগুলো ধরা, অনেক কষ্টে সে হেঁটে হেঁটে আসতেছিল, এবং সে নাকি বারবার মনে করতেছিল যে কিছু একটা তার পিছে পিছে আসতেছে, এবং ফিলটা প্রচন্ড ভয়ঙ্কর, এবং এই একই ফিল কিন্তু রকিবও পাচ্ছিল। তো যাই হোক, এক সময় তারা তাদের বাসার আঙিনায় চলে আসে এবং এসে তারা বাসার মধ্যে মানে নক করে, এবং তার রকিবের বাবা বের হয়ে আসে, বলে যে এত রাত হয়েছে, আমি তো চিন্তায় পড়ছিলাম, তোমাদের কি হলো? এসে বলে তাড়াতাড়ি দরজা খুলেন। তো রকিবের কাজিন এটা বলার পরে রকিবের বাবা দরজা খুলে বলে, খালু তাড়াতাড়ি খুলেন। তো বলছে কি হয়েছে? তিনি ওই রকিবের কাজিনের গলা শুনেই বেশ ওয়ারিড হয়ে যান, উনি বলে কি হয়েছে? দরজা খুলেন, খুলে দেখে যে রকিব তার কাঁধে। তো তিনি তো ভয় পেয়ে, কি হয়েছে? জোরে বলে কি হয়েছে, বলে যে আমার ছেলের কি হয়েছে। তাড়াতাড়ি রকিবকে নামানো হয়, নামায় দেখে তার গা পুড়ে যাচ্ছে জ্বরে, এবং তার কাজিন তাড়াতাড়ি বড়শি আর ব্যাগ এনে রাখে। তো তার রকিবের বাবা তাকে বলছিল আগে যে রকিবকে নিয়ে যেতে, এবং তিনি বরং চিৎকার করে, তোমার আজে বাজে যত সব শখ, আমার ছেলেকে কি করছো তুমি, এই সেই। যাই হোক, রকিবকে গায়ে পানি ঢালা হয়, দোয়া পড়া হয় এবং তার বাবা ঝাড়ে, এবং তখন রকিবের আব্বা খুবই দোয়া দুধ পড়ে এবং রকিবকে ঝাড়তে থাকে, এবং রাত্রেবেলা তার শরীরে উত্তাপ বেড়ে যায়, তাকে স্পঞ্জিং করা হয় শরীরে টেম্পারেচার কমানোর জন্য, এবং সকাল হতে হতে ডাক্তার ডাকা হয়। কিন্তু এখানে সবচেয়ে একটা মানে কি পয়েন্ট যেটা মিস করতেছি, যেটা হয় যে রকিবের কাজিন যেটা করে, সে তার বড়শি রাখার সময়ের মধ্যে রকিবকে যখন সুস্থতা করা হইতেছে, সে এসে তার বড়শি রাখে এবং সে মাছের ব্যাগটা বের করে, এবং মাছের ব্যাগটা বের করে সে একটা বড় ধাক্কা খায়, তার ব্যাগের ভেতরে
পচা নরম হওয়া একটা মাছ, মানে সে তখন ঢেলে ফেলে মাটিতে, দেখে একদম নরম হওয়া পচা একটা মাছ, মানে মাছটা একদম পচে হয়ে গেছে, নরম হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে মাছ থেকে, বিচ্ছিরি গন্ধ। সে তো খুবই অবাক হয়ে যায় যে একটা মাছ আমি ধরলাম, হার্ডলি 2 ঘন্টা হবে না, এটা 2 ঘন্টার মধ্যে তাজা লাফানো মাছ এইভাবে মরা পচা কিভাবে হয়ে যায়। এবং সে তখন জিনিসটা বুঝতে পারে, সে তখন আস্তে করে সে মাছটাকে নিয়ে কোনো মতো বাইরে ফেলে দেয়, দরজার বাইরে দূরে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। এবং ছুঁড়ে ফেলে দিয়ে সে আসে, এসে তাড়াতাড়ি গোসল করে সে নিজেও তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়া শুরু করে। যাই হোক, সকালবেলা যেটা হয়, রকিবকে দেখানোর জন্য ডাক্তার ডাকা হয় এবং বাড়িতে ডাক্তার আসেন এবং ডাক্তার এসে রকিবকে দেখেন, দেখে বলে যে ছেলে তো জ্বর উঠছে, হয়তো কোনোভাবে কোনো ফ্লু বা কোনো কিছু তাকে ধরছে এবং এখান থেকে জ্বর আসছে। যাই হোক, আমি ওষুধ দিতেছি, এগুলো আপনারা আনেন এবং চেক কেয়ার করেন। তো রকিবের আব্বা উনি অনেক সচেতন মানুষ ছিলেন, তিনি যদিও ডাক্তারকে দেখাইছেন, তিনি তারপরও তার পরিচিত যে মৌলানা সাহেব তাকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন যে আমার ছেলে গত রাতে আমার কাজিনের সাথে মাছ ধরতে যে আর কি এরকম আসছে, এরকম অবস্থা। তো সেই মৌলানা সাহেব রকিবকে ঝাড়েন, দোয়া পড়ে পড়ে ফু দেন, ঝাড়েন, পড়া পানি দেন এবং তিনি তার কাজিনকে ডাকেন, ডেকে বলে যে কি হয়েছিল আপনারা যখন মাছ ধরতে গেছেন। ছেলে হঠাৎ করে এরকম বলে যে এরকম বাতাস লাগছে, এসে তো বলে বাতাস লাগছে, খারাপ বাতাস, আপনাদের সাথে কোনো পিশাচ ছিল, সেই পিশাচ এসে, তাদের ভাষায় পিচাস আর কি, বলে যে সেই পিশাচ এসে তাকে ধরছে বা তাকে এরকম আসর করে গেছে বা তার উপর প্রভাব ফেলে গেছে। যাই হোক, আমি দোয়া পড়ে দিলাম, পড়া পানি দিয়ে গেলাম, এই পড়া পানি তাকে খাওয়াবেন এবং এর থেকে কিছু পানি নিয়ে তাকে গোসল করাবেন এবং তাকে গোসল করাবেন এবং পাক পবিত্র থাকতে বলবেন এবং তাকে মানা করবেন যে বাইরে বেশি যেতে না সন্ধ্যার পরে, এবং অবশ্যই মাছ ধরতে যেতে না। আর ভাই, আপনি মাছ ধরেন, আপনিও নিজে সাবধানে থাকবেন। মাছ ধরার সময়টা আসলে রাত না, আপনারা মাছ ধরলে দিনের বেলা ধরেন, দিনের বেলা ধরাটাই আসলে ভালো সময়। রাত্রেবেলা মাছ ধরা এটা কোনো কাজের কথা না, কারণ এগুলো হচ্ছে শয়তানের ইন্ধনে মানুষ যায়, মানুষকে শয়তান ইন্ধন দেয়, মানুষ সেই জন্য যায়। এবং আসলে রাত জিনিসটাকে আল্লাহ তাআলা তৈরি করছে ঘুমানোর জন্য, আল্লাহ বলেই দিয়েছেন রাতকে সৃষ্টি করেছি ঘুমানোর জন্য। তো অবশ্যই আপনারা রাতে ঘুমান, আপনাদের এই জিনিসটা আসলে খুব কাজের কথা না। আপনি নিজে তো বিপদে পড়বেনই, হয়তো কোনোদিন এই ছেলেটাকে বিপদে ফেললেন, এটা ঠিক না। রাতটা আসলে এই ধরনের খোলামেলা জায়গায় চলাফেরা করে হচ্ছে যেই কাইন্ডটার জন্য, আসলে যাদের জন্য ওখানে থাকার জায়গা, যারা ওই পুকুরে খালে বিলে থাকে, তাদের জায়গা, তাদের জন্য যাওয়ার জায়গা, তাদের জন্য অনেক কিছু বরাদ্দ আছে। আপনারা যদি তাদের জিনিসে ভাগ বসান তো সেটা তো আপনাদের জন্য ভালো কিছু না। আপনি যদি বাঘের মুখ থেকে খাবার আনতে যান, সেটা কি পারবেন? তো সেরকম আপনি যদি একটা পিশাচের মুখ থেকে বা একটা জিনের মুখ থেকে তার খাবার নিয়ে আসতে যান, তো ঠিক না। যাই হোক, আপনারা ওই জায়গায় ঘোরাফেরা করেন না, যেন না, এবং আপনার মাছ ধরার সময়টা দিনের বেলায় রাখা উচিত। আর এই ছেলেটাকে দোয়া দিছি, ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে, আল্লাহর রহমতে ওষুধও খাচ্ছে, দোয়া দেওয়া একসাথেই লাগে। এই বলে মৌলানা সাহেব রকিবের কাজিনকেও সাবধান করে দেন এবং তিনি সে পড়া পানি দিয়ে রকিবকে ছেড়ে চলে যান। যাই হোক, মৌলানা সাহেবের পড়া পানিও রকিব খেয়েছে, গোসল করেছে, এছাড়া ওষুধও খেয়েছে। তারপরে 2-3 দিনের মাথায় তার এই জ্বর তো এমনি নেমে যায় আর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এবং রকিব বলেছে এখনো তাদের ওইখানে অনেক রকম ভয়ের কাহিনী অনেকে বলে এবং সে যদি আরো কাহিনী যেগুলো আছে কালেক্ট করতে পারে আস্তে আস্তে আমাদের কাছে পাঠাবে। তো এই ছিল রকিবের কাহিনী। চলে যাচ্ছি রেফায়েত ভাইয়ের ঘটনায়। সেবার রেফায়েত ভাই প্রায় 1 মাসে প্রায় 4-5টির মতো কাজ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছিল কোন একটা গ্রামের কবরস্থানে। কোন এক মহিলা ব্ল্যাক ম্যাজিক করেছিলেন আরেকজনকে, এবং করেছেন সেই একটা পাতিলের ভিতরে শিং মাছ রেখে তাবিজ করেছিলেন এবং সেই পাতিল করে লাল কাপড় দিয়ে ঢেকেও দিয়েছিলেন। সেগুলোকে পাহারা দিয়েছিল প্রায় 4 জন জিন। রেফায়েত ভাইয়ের পিঠের উপর বেশ আঘাত পড়ে যখন সেগুলোকে উদ্ধার করতে যায়। সেগুলোর পর রেফায়েত ভাইয়ের প্রায় জ্বরও আসে 104-5-এর মতো। সবসময় দেখা যায় জ্বর আসে কোনো না সলভ করার পর, কিন্তু সেবারের জ্বরটা বেশ ভালোভাবে তাকে পোহায় এবং বিশ্রামের জন্য ডক্টরও তাকে প্রায় 7-8 দিন বিশ্রাম নিতে বলেন। কিন্তু সেগুলো থেকে পার পেতে তো বিশ্রাম নিতে হবে। তার যুবক বয়সের ঘটনা, এবং সেই যুবক থাকা অবস্থায় রেফায়েত ভাইয়ের এরকম রক্ত ছিল প্রচন্ড গরম, মাথা খারাপ হয়ে যেত, কিছু দেখলেই মাথা খারাপ হয়ে যেত। বেশিরভাগ কাজে হাত দেওয়ার সময় যদি খারাপ জিনের পাল্লায় পড়তো, মোস্ট অফ দ্য টাইম তারা সবাই তার মায়ের নাম ধরে তাকে ডাকতো এবং এক প্রকার রাগের উদ্রেক সৃষ্টি করতো রেফায়েত ভাইয়ের উপর। যাই হোক, কোনো এক রাতে বিশ্রাম চলাকালীন অবস্থায়, তখনও তিনি বিয়ে শাদী করেন নাই, বিশ্রাম চলাকালীন অবস্থায় তাহাজ্জুদ নামাজের জন্য উনি উঠবেন।
অজু করে ঘরে প্রবেশ করবেন এবং টিনের চাল থেকে হঠাৎ করেই তার সামনে দুইজন ওস্তাদ নেমে আসে, বলতে থাকে, শুনো, আমরা বেশিক্ষণ থাকবো না, তবে তোমার উপর অত্যাচার চলছে আমরা জানি, কিন্তু একজন ইমাম সাহেব তোমার কাছে খুব শিগগিরই আসবে। সে কি জন্য আসছে তা তুমি কিছুটা হলো আন্দাজ করতে পারছো, তবে এবার তোমার ফ্যাসাদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই তুমি এই জটিল কাজটি হাতে নাও। কয়েকজন চেষ্টা করে ফেলেছে, তবে সবাই ফেইল্ড। তুমি ধরো এবং আশা করছি আল্লাহর রহমতে এটা থেকে তুমি হয়তো তাদের সাহায্য করতে পারো। আর আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছে। আর এবার হয়তো আমাদের 7 জন দ্বারা সম্ভব নয়, আমাদের সাথে আরো কিছু সাথী থাকতে পারে, তবে তাকে মানা করো না। দিন তারিখ নির্ধারণ করে তাদের বাড়িতে যাও। অবশ্যই তুমি প্রোটেকশন নিয়ে যাবে। ছেলেরা অনেক বড় লোক, গ্রামে থাকলে কি হয়েছে, টাকা পয়সার অভাব নেই। তুমি আশা করছি ঘটনা শুনে কোনো কিছু ধারণা করবে না, মাথা ঠান্ডা রাখবে। যত বেশি মাথা ঠান্ডা রাখবে তত বেশি তুমি কোনো কাজের গভীরে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেটা ক্যালকুলেট করতে হবে করতে পারবে। আর যদি আগে থেকেই মাথা গরম করে ফেলো তাহলে অঙ্ক করবা কিন্তু উত্তর মিলবে না। যাই হোক, সেই ইমাম সাহেব তাদের বাসা থেকে প্রায় 90 মাইল দূর থেকে আসেন, তার সাথেই যাবে। তারা ওই ওস্তাদের বলছে তার সাথে যাবে এবং তারা কিন্তু আমাদের ডেকেছিল, কিন্তু আমরা সবাই কিন্তু তোমার কথা বলেছি। তারা আরেকজনের মাধ্যমে আমাদের ডেকেছিল, কিন্তু তাদের মাধ্যমে আমরা কিছু বলিনি। তবে ছেলেটার কথাবার্তাতে মাথা গরম করবে না। তো রেফায়েত ভাই তাদের এই কথাটি শেষের বুঝেনি, ছেলেটার কথাতে মাথা কেন গরম করবে না। রেফায়েত ভাই এবং উল্টা পাল্টা হলে একবারে শেষ করে দেবে এরকম প্ল্যানিং করেই এগোতে থাকেন। আসলেই ঠিক 4 দিন পরেই একজন তোপ পরা পাগড়ি সহিত একজন হুজুর আসে রেফায়েত ভাইয়ের কাছে। সেই হুজুর রেফায়েত ভাইয়ের খোঁজ করেন। রেফায়েত ভাই তাকে এলাকার নাম জিজ্ঞেস করেন এবং তার সাথে যাওয়ার প্রস্তুতি নেন। সেবার ইমাম সাহেব গ্রামের বাড়ি থাকবার কারণে ওই যে পরিচিত ইমাম সাহেবকে সে নিয়ে মাঝে মধ্যে যেতেন, সেই ইমাম সাহেব তো তখন আর ইমাম ছিলেন না, তখন তো সেও যুবক ছিলেন, তাকে পান না। সেই ইমাম সাহেবকে যাবার পথে প্রতিমধ্যে তার কাছ থেকে কয়েকটা ইঙ্গিত নেওয়ার চেষ্টা করেন। তবে যে ইমাম সাহেব এসে তার কাছ থেকে ইঙ্গিত নেওয়ার চেষ্টা করেন, ঘটনা কিভাবে ঘটেছে, আপনি কিভাবে জানেন, আপনি কেন আসছেন, সেই ইমাম সাহেব কিছু বলেন না, শুধু চুপ করেছিলেন এবং কেমন একটা অহংকার কাজ করছিল, তার সাথে ঠিক মতো বলছিল না কথাবার্তা। কারণ ওস্তাদের এখানে না আসলে ওস্তাদের কাজ করবে না বলে দিয়েছিল, তাই তিনি রেফায়েত ভাইকে নেবার সময় তেমন কথাবার্তা বলেননি। রেফায়েত ভাই হঠাৎ করে বলেন যে, দেখেন, আপনি মন খারাপ করে আছেন কেন আমি তা জানি, আমাকে কিছুই বলতে হবে না, আপনি এক কাজ করেন, গাড়িতে বসেই মাগরিবটা শেষ করে নেন। তখন এশার সময় লোকটা বলল, আপনি কিভাবে বুঝলেন আমি মাগরিব পড়ি নাই? তো রেফায়েত ভাই বলে, আমি তো আপনার বাসায় আপনার বাসায় মাগরিবের পরে আসছি, লোকটা বলছে। তো রেফায়েত বলে, এটা কোনো সমস্যা না, আপনি পড়ে নেন। তো বেশ ব্যবসা গরম। এই হুজুর খুব অবাক দৃষ্টিতে রেফায়েত ভাইয়ের দিকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। প্রায় 4 ঘন্টার সফর শেষ করে রাত 12টার দিকে তারা বাড়িতে পৌঁছায়। বাড়ির কাউকে না পেয়ে রেফায়েত ভাই চুপচাপ ছিল বসে। এদিকে হুজুর গেলেন অন্য জায়গায়, নিয়ে আসলেন 2 জন মহিলা, একজন ইয়াং, একজন বয়স্ক, আর একজন বয়স্ক পুরুষ। যিনি তিনি বললেন তার নাম মেহরাজ হোসেন, তার মেয়ের নাম বিলকিস এবং তার মেয়ের জামাই নাম হচ্ছে মান্নান। রেফায়েত ভাইকে আসলে তার মেয়ের বাড়িতে নিয়ে এসছে। তো মেহরাজ সাহেব বলেন যে, আসলে আমার মেয়ে আমার বাড়িতে, ওই বাসার অত্যাচারে আসলে আমরা খুব বিপাকে পড়ে গেছিলাম, দেখে আমাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে আসছি। কিন্তু সমাধান তো এখানে না, আমাদের মেয়েটা অন্তঃসত্ত্বা, ওকে যেরকম অত্যাচার করেছে তাতে আসলে মেয়ে ওর বাচ্চার জন্য ক্ষতি হবে। তাই আমরা চাই যে ওর সংসারটা টিকে যাক। কিন্তু মান্নানের হাব ভাব প্রথমে ঠিক না থাকলেও ঝগড়া হতো, এখন ও আসলে দুনিয়ারই না। তখনই আমরা ঠিক করি যে আমরা আমাদের মেয়েকে নিয়ে আসবো। ওই বাসায় যেহেতু আমরা ছিলাম না, আপনি আমার মেয়ের কাছ থেকে শুনেন আসলে কি হয়েছিল, কেন আপনাকে এখানে ডাকা হলো। তো রেফাত ভাই পর্দার আড়াল থেকে শুনছিল। সেই মহিলা বলতে থাকলো যে, গত 3 মাস আগে যখন প্রথম তিনি জানতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা, তখন থেকেই অত্যাচারের লেভেলটা আসলে ক্রস করে যায়। বিলকিসের পেটে কয়েকশো বার লাথি দেওয়ার চেষ্টা করে, বিলকিসকে হাত দিয়ে আটকে দেয়, সরিয়ে দেয়, কিন্তু রক্ষা পাচ্ছিল না, কোন সময় লেগে গেলে বিপদ। বিলকিসকে দেখা যেত যে মান্নানের ছোট বোনের সাথে থাকতে দেওয়া হতো।
সেখানেও চেষ্টা করেছিল মান্নান প্রহার করার জন্য, কিন্তু মান্নানের মা বাবা এবং বোন সবসময় নাকি বিলকিসে বিভিন্ন বিপদ হবার আগ মুহূর্তে যে ধরেছে অথবা সেভ করার ট্রাই করেছে। মান্নান একদিন রাত করে বাসায় নাকি এসে খুব পাগলের মতো সব আছড়ে মারতে থাকে। অথচ সকালেও সে সেদিন মোটামুটি ভালো ছিল এরকম ছিল না, যদিও কয়েকদিনে তার আচরণে বেশ পরিবর্তন বোঝা যাচ্ছিল, কিন্তু সেটাও গুরুতর ছিল না। যে কয়দিন আচরণের পরিবর্তন ছিল সেই কয়দিন নাকি সে নাকি প্রায় সবসময় ঘর থেকে বের হয়ে উঠোনে বসে রাতের বেলা বিশাল গোল করে দাগ করে সেটার মাঝখানে বসতো। এরকম নাকি সে কয়েকদিন করেছিল। তো উঠানে কিছু জিনিস ছিটানো থাকতো, পরে পরিষ্কার অবস্থায় অন্ধকার বোঝানো গেল আকস্মিক ভাবে পরদিন সকালবেলা কিছু ময়লা পাওয়া যেত। এরপর থেকে চেয়ারে সে প্রায় সময় বসে থাকে আর পাগলের মতো আচরণ করে, আর উঠোনে আসে না। ওকে জিনে ধরেছে কনফার্ম, এবং ভালো করে ধরেছে বিধায় এরকম করছে। এর থেকে পরিত্রাণের উপায় তারা খোঁজ করছিল, কিন্তু ওস্তাদরা এসে তার ঠিকানা দেওয়ার কারণে রেফাত ভাইকেই আসলে নিয়ে আসা হয়। আগের একজন ইমাম সাহেব নাকি মান্নানকে ঠিক করতে গেছিল। সেদিন নাকি ইমামের বাসার সিলিং ফ্যানগুলা উপর থেকে ধসে পড়ে। বাসা খেপেছিল সারা রাত, আর কি হয়েছে পরিষ্কার জানা যায়নি, কিন্তু ইমাম সাহেব পরিষ্কার না করে দিয়েছিলেন। রেফাত ভাই আর সেদিন রাতে গেলেন না, কারণ পাশাপাশি গ্রাম ছেলের বাসায় গেলেন না, মান্নানদের বাসায় যেতে 20-25 মিনিট সময় লাগে। যাই হোক, পরের দিন রেফাত ভাই যান এবং আসরের পর যান। সেই বাড়িতে যে দেখা যায় বিষণ্ণ একজন ভদ্রলোক বারান্দায় বসে হুকা টানছে, আর দূরের উঠোনার রান্নাঘরে একজন মহিলা রান্না করছে। ইমাম সাহেব রেফাত ভাইয়ের মান্নানের বাবার সাথে পরিচয় করে, এবং বিলকিসের বাবার রেফারেন্সে উনি দেখবেন মানকে এটা কথা জানিয়ে দেন। মান্নানের বাবা ইশারা দিয়ে রুম দেখিয়ে দেয়, কিন্তু কিছু বলছিল না। আপন মনে হুকা টানছিল। মনে হচ্ছিল এই কাজ আগে অনেকে করতে আসছে, কিন্তু এইবারও কেউ পারবে না। এইবার ওই বাড়ির সকলেই রেফাত ভাইয়ের দিকে তাকে এমন ভাবে ছিল যেন রেফাত ভাই ডাকাতি করতে এসছে। আসলে যুবককালের ঘটনা, তাই সবাই এই মুহূর্তে তাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এগুলি কারো তো বয়স্ক বিশাল দাড়িওয়ালা মানুষ, রেফাত ভাই তো তখন দাড়ি হয় নাই, হলো হালকা হালকা। ওই বাড়ির সকলেই রেফাত ভাইয়ের দিকে এমন, ওই তো যুবককালের ঘটনা যেহেতু। তো এই গত 1 মাস যাবত এই লোক কথাই বলছে না, চুপচাপ আছে, চেয়ারে বসে থাকে, খাওয়া দিলে খালি গন্ধ শুকে খায় না। রাতে হলে উঠানে বসে গোল করে বৃত্ত আকার এই চলছে। ঘরের মানুষকে কখনো অ্যাটাক করেনি, কিন্তু কয়েকদিন যাবৎ তার হাব ভাবে বোঝা যাচ্ছিল সে অ্যাটাক করে ফেলবে। ছোপের ভিতরে হঠাৎ করে রেফাত ভাই আসলে শরীর ভারী লাগতে থাকে বাসায় ঢোকার পর। একটা পর্যায়ে রেফাত ভাইকে দূর থেকে ইশারা দেন ভেতর থেকে কেউ জানি তাকে ডাকছে। হঠাৎ খুব জোরে চিৎকার করা শুরু করে রেফাত ভাইয়ের নাম, এই রেফাত, কিরে ঝোপে নাকি তোর মায়ের বিষপান হয়েছিল? কিরে কেমন লাগছিল রে? তোর চরিত্রহীন মায়ের সাথে তোর দেখা হয় না, আসে না তোর কাছে? আমি তো পাঠাই ওই বৈজন্মাকে। তোকে জন্ম দিল এক পুরুষের সাথে, আর আরেক পুরুষের সাথে হাতে নাতে ধরা, আর খাইলো বিষ। এরকম বেজন্মার কি পরিণতি হয় জানিস? তো রেফাত ভাই রুমে প্রবেশ করে, এবং ও কি বলছে না বলছে সেগুলি না দেখে সে চারিপাশ খেয়াল করতে থাকে। রাগে তো গড়গড় করছে রেফাত ভাই ভেতরে, ঘরের উপর কিছু আছে নাকি তাও নিচ থেকে চেক করতে বলে, কিরে তোদের এখানে কতদিনের জন্য নম্বর ফেললি? তোর সাথে এখানে রুচিতে বাদে কথা বলতে ভেবেছিলাম, তোর সাথে ভালো ব্যবহার করবার, তুই দেখি আমার মাকে টেনে নিয়ে আসছিস সেখানে। কেন তোর মা তোকে কি ভালোভাবে জন্ম দেয় নাই? আমার তো মনে হয় না দেয় নাই। মানুষের মাঝে এসে মানুষের ভেতর থেকে কথা বলার কাপুরুষতা ছাড়, পারলে সামনে আয়, মোকাবেলা করি, আয় দেখি বোতলে ভরা ছাড়া মাটির নিচে পুঁতা যায় নাকি তোকে। আয় সামনাসামনি আয়, পারলে তোর নাম বলি শুনি। এরপর আর কিছু বলে না। প্রায় 3 ঘন্টার চেষ্টাও রেফাত ভাই কোনো নাম বলাতে পারে নাই, সেই যে চোখ বন্ধ মানে বন্ধ। এরপর রেফাত ভাই চলে যায়, এবং এর মাঝে শুধু সে গড়গড় করছিল। তো রেফাত ভাই সেই বাড়ি থেকে ব্যাক করে বিলকিসের বাড়িতে থাকে, কারণ তারাই তাকে নিয়ে আসছিল ওই জায়গাতে। তবে রাত 1টার দিকে হুজুর আসে, যে হুজুরটা বিলকিসের বাসায় ছিল, এবং তাকে নিয়ে মান্নানদের বাড়িতে যায়। যে সবাই চিৎকার চেঁচামেচি, সবার কান্নার রোল পড়ে গেছে। কাহিনী কি? সবাই এরকম পানির বালতি নিয়ে দৌড়াচ্ছে কেন? পরে ঘরে গিয়ে ঢুকে গেল মান্নানের মা ফ্লোরে শুয়ে আছে অজ্ঞান হয়ে। সবাই বাতাস করছে আশেপাশে বয়স্ক মহিলারা, এবং খুব জোরে জোরে কান্না করছে মান্নানের বাবা।
রিফাত ভাই জিজ্ঞেস করেন, আমাকে একটু বলেন তো আঙ্কেল, কি হয়েছে, সমস্যা কি? তো মান্নানের বাবা বলেন, আপনি গেলেন আর সে আজ রাতে আমাদের ঘুমিয়েছিলাম আমরা, হঠাৎ করে দেখি সে আমার উপরে, দরজা খুলে সে আমার উপরে আসে এবং খুব বুকে খুব জোরে একটা ঘুষি মারে। আমি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। তার মা তাকে সরাতে গেলে তার মাকেও সে গালাগাল করে একটা সময় লাথি মেরে দূরে সরে যায়। সেই থেকে তার মা এক চিৎকার অজ্ঞান, কারণ তার মা দেখছিল বিছানার উপরে রক্তে ভেজা একটা চাপাতি রাখা। এদিকে আমার গলাতে সে হাত রেখে হাত গলা চাপ দেয়। আমি প্রায় মৃত্যুকে কাছ থেকে দেখছিলাম। আজ পাশের ঘরেই আমার মেয়ে এবং কাজের মেয়েটা এসে উদ্ধার করে। আমার মেয়ে কি মনে করে যেন সূরা ফাতিহা পড়লেও আমার গলা ছেড়ে দেয় এবং রান্নাঘর থেকে বটি নিয়ে ওর হাতে কয়েকটা বাড়ি দেয় এবং রক কেটে ফেলে মান্নান নিজেই। ওকে পাশে বাড়ির কিছু ভদ্রলোক আমাদের আছে, সেই সব ভদ্রলোক ওকে হাসপাতালে নিয়ে যায় এবং নিয়ে গেছে, এখনো আসেনি। এই রাত 11 থেকে আমার রুমের সামনে পায়চারি করছিল। আমি জানি না, আসলে আমরা বুঝি নাই। আপনি আসার পর থেকে ওর এরকম পাগলামিটা বেড়ে গেল। ও মনে করেছে আমি এনেছি আপনাকে, কিন্তু আপনি এখান থেকে ওর যদি কিছু করতে না পারেন তত খুব ভালো, আর যদি না পারেন তাহলে এক কাজ করবেন, আমার জন্য ওকে মেরে ফেলেন। তো রেফায়েত ভাই খুব অবাক হয়ে যায়। এরকম ভাবে একটা লোক বলছে তাকে। রেফায়েত ভাই এরকম স্টেটমেন্টের পর দেখেন উঠানে বিশাল করে গোল করে কিছু আঁকা, সেখানে রক্ত পড়া। তিনি জিজ্ঞেস করলেন, এখানে রক্ত আসলো কিভাবে? তখন বাড়ির লোকজন বলতে লাগলো, এখানে সে জোরে জোরে কান্না 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 বলে ডাকছিল, কাকে জানে। এরপর থেকে তার আর হুঁশ নেই। ফজরের নামাজের পর থেকে ওকে বাসায় নিয়ে আসা হয়। ফজরের নামাজ পর ওকে বাসায় নিয়ে আসা হয়। বটির ধার না থাকায় রক পর্যন্ত যায়নি, তবে কম আঘাত পায়নি। সে কয়েকটা কোপ দিয়েছে, সেগুলোর আঘাত সে নিজে পেয়েছে। চোখগুলো দিয়ে দেখছে এবং শব্দ করছে গড়গড় করে, আর রেফায়েত ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ওকে বাসার ভেতর নেওয়া হলে আর কোনো শব্দ নেই। ওই দিনই পরের দিন সন্ধ্যায় রাতে রেফায়েত ভাই ওর রুমে যায়। রেফায়েত ভাই অনেকক্ষণ দোয়া পড়েন, কিন্তু কোনো সারা শব্দ নাই, কিছু বলছে না। রেফায়েত ভাইকে হঠাৎ সে বলে, আমাকে শেষ করতে চায় আমার বোন। ভেতর থেকে কথা আসছে। হঠাৎ করে কথা বলে উঠলো। রেফায়েত ভাই সুস্থ হয়ে গেছে নাকি? আমাকে তাবিজও করেছে। ও আমার কাছে আসে না, দেখেন। ও আমাকে ডেকে নিয়ে শ্মশানে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে আমার আর কিছু মনে নেই। রিফাত ভাই চুপচাপ শুনছিলেন। এত ভালো করে বলছে যে রিফাত ভাই মনে হতে লাগলো মান্নান ব্যাক করেছে। ও বলতে লাগলো, আমার বোন চায় না আমার স্ত্রী আমার সাথে থাকুক, এই বিয়ে হোক ও চাচ্ছিল না। আমার বাবা আমার সাথে ওর এক ধরনের এক দফা ঝগড়া চলছিল এবং আমার এক আত্মীয় নিয়ে বিয়ে যাতে না হয় এই চেষ্টা করছিল। হঠাৎই আমার এরকম পরিবর্তন। আমি আমার স্ত্রীকে চাই, আমাকে বাঁচান। আমি যদি আমার স্ত্রীকে পাশে পাই তাহলে আমার আর প্রবলেম হবে না, কিন্তু ও তো আমাকে ছেড়ে দূরে চলে গেছে, আপনি নিয়ে আসেন না। রেফাত ভাই জিজ্ঞেস করে, কত দূরে? সে বলে, ওর বাবা ওকে নিয়ে গেছে। আপনি তো জানেন। রেফাত ভাই বলে, আপনি বিশ্রাম করেন, আপনার সাথে পরে কথা হবে। আর রেফাত ভাই দেখছিলেন, আসলেই তো বোনটা তো আসলে সামনে আসে না। এই বাসায় তো সবাই সামনে আসছে, কিন্তু বোনটাকে তো দেখা যায়নি ঠিক মতো আমার সামনে। তো 7-5 ভাবতে ভাবতে রেফাত ভাই বরাদ্দকৃত ঘরে চলে যায়। রেফাত ভাইয়ের সাথে এখন সেই এন্টিটি যে মান্নানের ভেতরে ঢুকেছে কথা বলছে না। বাড়ির লোকজন আর কিছু বলতে পারছিল না, কারণ সবার অবস্থা ভালো নয়। পরে আশেপাশের বয়স্ক মুরব্বী যারা আছে তারা সারাক্ষণ মান্নানের মায়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তার সংসারটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সবাই দেখে চেষ্টা করছিল, সান্ত্বনা দেওয়ার কোনো উপায়ও ছিল না। রেফাত ভাই জিজ্ঞেস করেন, তার মা বলে, ওই মেয়েটাই চায় না আমার ছেলেটা ভালো থাকুক। এবার রেফাত ভাই ওই মান্নানের মা বলছে যে বউটা চায় না আমার ছেলেটা ভালো থাকুক। কি শুরু করলো? আপনি তো একবার দেখেছেন, বিলাপ করতে বলেন, ও আর 3 বার ফাঁসি, বিলাপ করতে বলেন, এবং এর মধ্যে কিন্তু ওর আগেও 3 বার ফাঁসি হয়ে গেছিল। এটা মহিলা বিলাপ করছিল এই বউয়ের জন্য। বউটাকে নাকি দেখায় একদিন বলছিল, এখন তুমি খুশি, এই বলে সে নাকি ফাঁস দিয়ে দিছিল একবার। তো বউটাই আমার ছেলেটাকে শেষ করে দিচ্ছে, ওর সাথে ও সুখে নাই এবং ও শেষ করে দিচ্ছে তাবিজ করে। তো আপনি কিভাবে জানলেন ওনার বউ ওনাকে তাবিজ করে শেষ করেছে? তখন তার মা বলল, এই মেয়েরে আমি একদিন দেখছি আগুন নিয়ে আমার ছেলের খাটের চারিপাশে ঘুরতেছিল, ওর বালিশের নিচে তাবিজ রাখছিল, ও ধরাও খাইছে, এখন তোমারে পাঠাইছে। আমার ছেলেটা শেষ, আর পামু না ওরে। তো রেফাত ভাই মহাবিপদে পড়লো।
এদিকে কয়েকদিন যাবৎ রেফায়েত ভাই ওস্তাদদের ডাকছে, কিন্তু তারা ছিল না, কেউ আসছিল না। ওই বাড়িতে থাকা অবস্থায় 11তম দিনে রেফায়েত ভাই ঘুম থেকে উঠে দেখে সে কবরে শুয়ে আছে, আর কবরের চারিপাশে একই চেহারার 7 জন মানুষের ন্যায় কিন্তু ভাল্লুকের মতো দেহওয়ালা কিছু অবয়ব দাঁড়িয়ে আছে। তারা রেফায়েত ভাইয়ের শরীরে থুতু ফেলছে, থুতুগুলো রক্তের মতো বিশ্রী গন্ধওয়ালা। ফজরের আজান দেওয়ার ঠিক আগে তিনি এগুলি দেখছিলেন। সবাই একই স্বরে চিৎকার করে বলছিল, কিরে ঘুম ভাঙে নাই? তোদের নামাজের সময় হয় নাই বেটা? আমার আসল রূপ দেখতে চেয়েছিলে না তুই? তুই নাকি আমাকে এক তুড়াই দিবি? আমার চেহারা মনে রাখার দরকার নাই, পারলে আমার মুখোশগুলা মনে রাখ। আমার নাম ফান্নার। জোরে হাসতে থাকে, হা 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 করে হাসতে থাকে। সবাই রেফায়েত ভাইয়ের উপরে যারা ইমামত ছিল তারা সবাই রেফায়েত ভাইয়ের উপর প্রস্রাব করে দেয়। রেফায়েত ভাইয়ের শরীর জ্বলতে থাকে। এর আগে শরীর জ্বলছিল, ফজরের আজান দিতে ওনারা দেখেন মানে একদম ভ্যানিশ। উনি পুকুর ঘাটে গোসল করে জমজমের পানিতে নিজেকে পবিত্র করে, খাওয়া দাওয়া করে জমজমের পানি খান এবং ওস্তাদদের স্মরণ করতে থাকেন। কিন্তু সেদিনও কোনো ধরনের ওস্তাদের সাপোর্ট, কোনো ধরনের ওস্তাদ আসছিল না। রিফাত ভাই মসজিদ থেকে এসে দেখেন মান্নান ফাঁসি নিয়েছে, আর তার শরীর ধরে আছে মান্নানের বাবা। ওর বাবা চিৎকার করে বলছে, ও কি সুস্থ হবে নাকি ওরে ঝুলাই দিব? আর না ধরি, ভাল লাগে না আর আমার ছেলেকে এখানে ওই অবস্থায়। মরুক, ও আমার শেষ করে ফেলতেছে, আমি মারা যাবো ওর চিন্তায়। আল্লাহর কাছে দোয়া করতে পারি না যে মইরা যাক, কিন্তু আপনি কিছু করবেন? রিফাত ভাই বলল, এই বেটা, তুই আমার উপর প্রস্তাব করেছিস, আমি কিছু করলে আর জীবনও প্রস্তাব করতে পারবি? রিফাত ভাই সূরা পড়ার সাথে সাথেই মাথা এদিক ওদিক করছে আর বলছে, হাসছে, হা হা হা, আমি ফান্নার রে রেফায়েত। এবং রেফায়েত বলছে যে ওর মার নাম নিয়ে, এই ওর মুখের ছেলে রেফায়েত। রেফায়েতের কথা বলে, তুই এই বাদ দে, আর বাজে কথা কন্টিনিউয়াসলি বলে যায়, এগুলা বাদ দে, আমার কাছে অন্য কিছু নিয়ে আয়। ওই দেখ আমার সৈন্য, তোর উপর তো মাত্র 7 জন প্রস্তাব করেছিল, ওরা যদি করে তাহলে তুই তো ভেসে যাবি। হাসছে জোরে জোরে, কর্কশ গলার বিশ্রী গন্ধ মিলে রেফায়েত ভাইয়ের মেজাজ তখন খারাপ হয়ে গেছিল। পরের দিন রেফাত ভাই আবারও ওস্তাদদের ডাকেন, কিন্তু কেউ আসছিল না। তখন ওস্তাদদের দরকার নাই বলে রেফাত ভাই কিছু রিচুয়াল পালন করতে চান একাই। কিন্তু কিসের কি? ফজরের 1 ঘন্টা আগে রেফাত ভাই ঘুম থেকে উঠে দেখেন মান্নানদের উঠোনে সে শুয়ে আছে। তার সামনে গোনা যাচ্ছে না কতজন, সবাই তার শরীরে প্রস্রাব করছে। রেফাত ভাই যেহেতু ঘুমিয়েছিল, উজু ছিল না, তাই তাকে এখানে নিয়ে আসা সহজ। আর আগের থেকেও পিঠে ব্যথা, এইবারও পিঠে ব্যথা করছিল, কারণ তাকে ছেঁচড়ে নিয়ে আসা হয়েছে এই জায়গাতে। রিফাত ভাইকে পানির পিক যেমন লাল রকম থুতু সেরকম দাঁড়িয়ে শরীরে প্রস্রাব করছিল, মানে সেরকম পানির থুতু মারছিল, প্রস্রাব করছিল। পরে হঠাৎ করে মান্নানের বোন রিফাত ভাইকে শুয়ে থাকা অবস্থা দেখতে পায়। সে দৌড়ে এসে রিফাত ভাইকে ধরে, তাকে ধরে নিয়ে রুমে রেখে আসে। রিফাত ভাই জিজ্ঞেস করে, আপনি এত রাতে কেন সজাগ? আপনারা অবাক হবেন শুনতে। সে বলে, প্রতিদিন রাতে আমি আমার নিজেকে প্রোটেকশনের জন্য দরজার পাশে আমি খাটে বসে থাকি, আমি যেন সজাগ থাকি এবং আমি যেন চিৎকার করতে পারি। আমি ঘুমাই না। ও আমাকে নষ্ট করতে এসেছিল একবারই। এরপর থেকে আমি রুমে একজন হুজুর থেকে দোয়া পড়ে নিয়ে আসছিলাম, সেটা টাঙিয়ে রাখি, পরে প্রবলেম দেখি না। আর আমার রুমের পাশ দিয়েও আসে না, আর রুমটাকে পাক রাখি। আমার ভাই না পাক, ও শেষ, আমরা ওর মৃত্যু চাই। আপনি সামনে আসেন নাই কেন? তখন রেফাত ভাই জিজ্ঞেস করে। সে বলে, আমি জানি না কোন বিপদ আবার আসে, আমার ভাইকে 3-4 বার বাধা হয়েছে, সে সব কিছুই খুলে ফেলে। এত সহজে এত কঠিন বাঁধন কিভাবে খুলে ফেলে আমরা জানি না। অথচ সেই মান্নান কিন্তু বলেছে যে তার বোন তাকে ধ্বংস করছে, এই বিয়ে সে মেনে নিচ্ছিল না। রেফাত ভাই বুঝে গেল ওর স্ত্রী আসলে কালপ্রিট। রেফাত ভাই দুপুরে রুম অন্ধকার করে 11টা মোমবাতি জ্বালিয়ে গোল দাগ দিয়ে পরবর্তী দিন বসে ওর সামনে। আর এদিকে একে একে 7 জন ওস্তাদ চলে আসে। হঠাৎ ওস্তাদের আসার পর ওকে সহজে বাধা যায়, ও বাঁধন খুলে ফেলবে এরকম অবস্থা। ওস্তাদের মধ্যে যিনি মারা গেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল, সে আসার পর, সে তখন বেঁচে ছিল, আসার পর ওর বিশাল সৈন্যবাহিনী দেখে ফেলেন এবং ওর আসার পর নিয়ে আসে, এবং ওর সৈন্যবাহিনীর সাথে সাথে এই ওস্তাদের প্রায় 45 জনের সাথী আসে তার সাথে।
এরা বাসার আশেপাশে থাকে। এবং সরি, এইখানে কাহিনী হচ্ছে যে রিফাত ভাইয়ের ওস্তাদরা এসে বলে যে ওর কিন্তু বিশাল সৈন্যবাহিনী এবং 45 জনের, এরা বাসার আশেপাশে থাকে, ওদের ধরতে হবে রাত 1টার পর। তখনই মান্নান থেকে আসছে ভিতর থেকে, শুনেন ওরা আমাকে শেষ করে ফেলবে, আমি দেখেছি ওদের, ও আমার শরীরে এখন নাই, আমি কথা বলতে পারছি। রিফাত ভাই শুনছেন, রিফাত ভাই বুঝে গেছেন এই লোকের ভেতর ফান্নার আছে। তখন রিফাত ভাই বলেন, ফান্নারের নামে একটা কাগজে রক্ত দিয়ে লেখো, সেটা পুড়তে থাকবে আর ও জ্বলতে থাকবে, আসুক ওর প্রস্রাব ছুটাবো। রিফাত ভাই পুরানো শুরু করলে নাকের সামনেই ধরতেই সে গালাগালি শুরু করে, এবং এমন ভাষা যা আসলে এখানে এরকম এপিসোডে বলা সম্ভব না। যাই হোক, রিফাত ভাইকে ইশারা দিল, ওস্তাদরা ইশারা দিয়ে থামতে বলল। রিফাত ভাই থামলো। ওস্তাদরা বলল ওর পাপের অবস্থা খারাপ, ও বলবে একরকম, শোনাবে আর একরকম। ও বলবে কিভাবে এই সমস্যায় পড়লো। ফান্নারের নাম ভাঙিয়ে আসছে এই হারামখোর। ফান্নার আসলে খুব ভালো একজন জিন এবং খুব প্রসিদ্ধ জিন, ওর জগৎ আলাদা। এই জিন আসছে তিব্বত থেকে, ভাষা রপ্ত করেছে রাজশাহীতে এবং ফান্নারের কিছু পরিচিত লোকজনদের সাথে, সেই থেকে সেই ফান্নারের নাম চেনে। সে ফান্নারকে নিবে এরকম প্ল্যানিংও করে। ওকে যে পালতো সে মারা গেছে, ও ছাড়া পেয়েছে। যাই হোক, এবার ও বলুক, না হলে পুরা কাগজ ওর নামে নিয়ে পুরাতে থাকো। ওকে বের করে ফেলতে পারলে মেরে ফেলবে। আর নাম লেখো কাগজে, ফান্নারের কাগজটা ফেলে দাও, লেখো জগন। ও পুরানো বাড়িতে ছিল, পুরানো বাড়িতে থাকতো। ফান্নারের নামে পুরালে ও এখানে হাজির হবে। ওর কাছে আমরা চুনোপুটি। যদি কোনোভাবে ফান্নারের নাম পুরায় দাও, তাহলে ও আমাদের শেষ করে দিবে। 100 থেকে 500 ফান্নারকে কিচ্ছু করতে পারবে না। রিফাত ভাই রক্তে জগন নাম লিখে পুরাতে থাকে, এবং ওই পুরানো থাকা অবস্থায় এক পর্যায়ে এই প্রথম মান্নান অজ্ঞান হয়ে পড়ে সাথে সাথেই। রিফাত ভাই বলেন কি ঘটনা কি? বলেন ঘটনা কি? আপনি না বললে আমরা বের করতে পারবো না। পরের দিন জ্ঞান ফেরে, বাড়ি পাক পবিত্র করা হয়। এদিকে মানুষজন তো অলরেডি জমে গেছে, এলাকার মানুষজন। মান্নানকে আড়াল করা হয়। মান্নান বলে, আমি বিশাল পাপ করে ফেলেছি, আমি জানি না এই পাপের শাস্তি কি। আমার স্ত্রী ছাড়াও আমার আরো একজনের সাথে বিবাহ হয়েছে, সেটা কেউ জানে না। ও অন্য গ্রামে থাকে, আমি ওর সাথে থাকতে চাই, কিন্তু আমার স্ত্রীকে এই বাড়ির সবাই পছন্দ করে। আমি চাইছিলাম ওকে সরাতে, তাই সর্বাত্মক চেষ্টা করে আমিও ব্যর্থ হই। আমি একজন মানুষের কাছে শ্মশানে থাকে, তার কাছ থেকে আমি কিছু জাদু রপ্ত করি। জাদু রপ্ত করার পর থেকে আমি জানি না, আমি রিচুয়ালগুলো পালন করার পরে আমার আর কিছু মনে নাই। রিফাত ভাই আকাশ থেকে পড়ে, তাহলে আপনি সব নষ্টের মূল, আমাকে এইভাবে ডাইভার্ট করে রাখলেন। অথচ ওস্তাদা শুরু থেকে আসলে আমি ডাইভার্ট হইতাম না। এই বলতে রিফাত ভাই ছিটকে পড়ে, হঠাৎ করে টিনের চালের সাথে বাড়ি খায় সবাই। রিফাত ভাই আর ওস্তাদদের সামনে দাঁড়িয়ে আছে ফান্নার। ওস্তাদরা সবাই সালাম দিচ্ছে। ওস্তাদের এক একজন 50-60 ফিট দূরে যেয়ে পড়ে ফান্নার আসার পরে। এত শক্তি নিয়ে এসে ফান্নার আসে, শুধু ফান্নারের ভয়ে সবাই পিছিয়ে যায়। ফান্নারের নাম তখন নেওয়া হয়েছিল বিধায় ফান্নার চলে আসে। কাগজটা সামান্য পোড়ানোও হয়েছিল। ফান্নারের সামনে হাত জোর করে ওস্তাদ হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল যিনি, তিনি ওকে বুঝাতে থাকেন একটা ভাষায়। একটা সময় ফান্নার রাজি হয় চলে যেতে। তুড়ি মারার সাথে সাথেই মাংস চাপ দিলে যেরকম ছিন্ন ভিন্ন হয়ে যায়, ছোট মাংস, আপনি ফর এক্সাম্পল কোনো বেলুনের ভিতরে যদি লিকুইড রক্ত ঢুকানো হয় এবং সেটা চাপ দেওয়ার পর যেরকম স্প্ল্যাশ করে রক্ত, সেরকম ছিন্ন ভিন্ন হয়ে স্প্ল্যাশ করছে চারিপাশে, এরকম শব্দ আসছে। ফান্নার চলে যায়, জগনকে ছিন্ন ভিন্ন করে চলে যায়। পুরো বাড়িতে তাবিজ পুঁতেছিল মান্নান, জগন পুঁতিয়েছিল। যা খারাপ কাজ করার সে মান্নানকে দিয়ে করিয়েছে। দিন শেষে কিছু তাবিজ পাওয়া যায় বাড়ির উঠোনের মাঝখানে, মাঝ বরাবর। রিফাত ভাই মান্নানকে আর কি বলবেন, সেটার ভাষা নাই, কিন্তু মান্নানের স্ত্রীকে বলেছেন আপনি আর ওই বাড়িতে না গেলেই হবে। এই আজ জাদুটনার সাহায্য নিয়েছে, কাল অন্য কিছু দিয়ে সে জাদু করবে। ওনাকে ওনার মতো থাকতে দিন। পরে যদিও ওনাকে বের করে দেওয়া হয় বাসা থেকে, এটা পরে উনি খবর পেয়েছিল। এরপরে জানা যায়নি আসলে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, হয়তো এখন কি অবস্থায় আছে সেটাও রিফাত ভাই জানেন না।
ঘটনাটি পাঠিয়েছে রাফিদ। ঘটনাটি আমার সাথে ঘটে এবং যা কিনা আজও আমার কাছে একদমই জীবন্ত। এখনো আমি মাঝরাত্রিতে জেগে বসে থাকি ভূতের ভয়ে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন ঘটল ঘটনাটি। ঘটনাটির কথা মনে হলে হাত পা আমার এখনো ঠান্ডা হয়ে যায়। আমরা তখন পুরানো ঢাকাতে থাকি। বাবা সরকারি চাকরি করেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করেই আমরা বড়লোক হয়ে গেলাম, তাও বাবার এক ফুপুর কল্যাণে। বাবার বড়লোক ফুপুর মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট একটি অংশ আমাদের বড়লোক করে দিল রাতারাতি। আমরা ভাড়া বাসা থেকে নিজেদের বাড়িতে উঠলাম, তাও আবার 3 তলা বাড়ি, 6টা ভাড়াটিয়া সহ বিশাল বাড়ি। আমরা উঠেছি দোতলায়। সারাদিন ভাই বোনদের সঙ্গে আনন্দ করে সময় কাটে। বাড়ির সামনে 2টো বড় বড় মেহগনি গাছ। তার একটিতে ছোট কাকু দোলনা টানিয়ে দেওয়াতে আমাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। সারাদিন হইচই, বিকেলবেলা সবাই মিলে ছাদে খেলা করতাম। এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনাও করতে পারতাম না, তাও আবার নিজেদের। ছাদ সাধারণত মা তালা দিয়ে রাখতেন, শুধু বিকেল বেলায় খুলে দিতেন। সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম। রাতে খাওয়া দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসা। কাকু নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয় পাইয়ে দিতেন। মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন। গল্প শেষে মা প্রায়ই হেসে বলতেন, ভূত বলতে কিছু নেই। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো। ভালো রেজাল্ট করতে পারলে বাবা রেসিং সাইকেল কিনে দেবে, তাই রাত জেগে পড়াশোনা করছি। ভালো রেজাল্ট করার চাইতে আমার সাইকেলটার দিকেই বেশি মনোযোগ। বাসার সবাই ঘুমিয়ে গেলেও আমি সারা রাত জেগে পড়ি। মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি। বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই। কাকুর ভাষ্যমতে রাতের একটি ভাষা আছে। তাছাড়া রাতের আকাশ আমার কাছে খুব ভালো লাগতো। বিশাল রহস্যময় আকাশের শৈল্পিক কারুকার্য আমাকে সব সময় মুগ্ধ করে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেল বেলায় আমরা ছাদে খেললে যেমন শব্দ হয় ঠিক তেমনি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে। কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নাম নেই, নাক ডেকে ঘুমোচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিদুর হবে হয়তো। বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দটা দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার কেমন যেন ভয় করছে, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়দৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হই ডান দিকে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দায় জুড়ে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়। দরজা বন্ধ, তালা দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচ্চুদের 4 তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউই নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করল কে? পানির ট্যাঙ্কির উপরে দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে এলাম। ঘরে এসে ডকডক করে 2 গ্লাস পানি খেলাম। আমি রাতে এমনিতে পানি কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে।
দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে আমি নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে। দু হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে মনে হলো 8-10 বছরের বাচ্চা। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না বলে মনে হচ্ছিল। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা অবয়বটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। 8-9 বছরের একটা ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনটি। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে লম্বা করে বাড়িয়ে দিল। আমি তখন ভয়ে কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আমি আবারও চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার দিকে চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবারও জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন দেখা যায়নি আমাদের ছাদে। আমার হাতের টর্চ লাইটের আলোটা হঠাৎ কাঁপতে কাঁপতে নিভে গেল। রেল লাইনের দুপাশের ঘন ঝোপঝাড়ের ভেতর থেকে একটা পাতাও যেন নড়ছিল না। তখনই লাইনের লোহার পাত ঘেঁষে একটা তীব্র পচা মাংসের গন্ধ আমার নাকে এসে পড়ল। আমি মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়ল, তখনই আমার বুকের ভিতরটা ধক করে উঠল। কেননা এতক্ষণ আমার পাশের রেল লাইনের পাথরে মারিয়ে হেঁটে চলা সেই চেনা গেটম্যান চাচাটি অদ্ভুতভাবেই লম্বা হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যেই আমি দেখলাম তার উচ্চতা বেড়ে পাশের তাল গাছটার সমান হয়ে গেছে। যখন সে এক ঝটকায় আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, আমার কলিজা শুকিয়ে গেল। তার মুখে কোনো চোখ, নাক, মুখ কোনো কিছুই নেই, কেবল মসৃণ কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ। আর তার দুটো পা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ কঙ্কালসার হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার কলারটা চেপে ধরল আর একটা বিকট গনগনিয়ে বিদারি চেনা গলায় হেসে উঠে বলল, নিশি রাতে জিনের লাইনে ছদ্মবেশে জিনকে চিনতে পারলি না রে বোকা মানুষ। এই ঘটনা 2024 সালের ডিসেম্বর মাসের। আমার নাম ফারহান। আমি তখন পাবনা জেলার রূপপুর থানার একটা এলাকার প্রজেক্টরের কাজে গিয়েছিলাম। তো প্রজেক্টের পাশে একটা পুরনো পরিত্যক্ত রেল লাইন ছিল, যা লোকালয়ে নিশুতি লাইন নামে আখ্যায়িত ছিল। স্থানীয় মুরব্বীরা বলতেন, বহু বছর আগে এই কুয়াশাচ্ছন্ন রাতে ওই লাইনে
জিনদের এক কাফেলা পার হচ্ছিল। তখন অসাবধান বশত এক মানুষের টর্চের আলো তাদের গায়ে পড়ে। তারপর থেকে ওই লাইনে গভীর রাতে কোনো মানুষ একা গেলে জিনের দল তার ঘাড় মটকে দেয়। তাই গ্রামের মানুষজন রাত 10টার পর কেউই ওই লাইনের ধারের কাছেও যেত না। আমার সেদিন প্রজেক্টের সাইটে কাজ শেষ করতে করতে রাত প্রায় 2টা বেজে 15 মিনিট হয়ে গেল। কুয়াশায় চারপাশ এতটাই ঢাকা ছিল যে সামনের হাতখানেক জায়গাও দেখা সম্ভব হচ্ছিল না। তাই শর্টকাট রাস্তা হওয়ায় আমি আর কোনো উপায় না পেয়ে সেই পরিত্যক্ত রেল লাইনের ওপর দিয়েই হাঁটা শুরু করলাম। যখন আমি রেল লাইনের একটা বড় কালভার্টের কাছাকাছি পৌঁছালাম, তখনই চারপাশের পরিবেশটা আচমকাই থমথমে হয়ে গেল। ঝিঝি পোকার ডাক কিংবা রাতের শিয়ালের ডাক সব যেন এক পলকেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার হাতের ভারী টর্চ লাইটটা নিজেই দপ করে নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন মোবাইল বের করে আমার ফোনের ফ্ল্যাশ লাইট চালালাম এবং চালানোর চেষ্টা করছিলাম, তখনই রেল লাইনের পাথরের উপর তীব্র খসখস শব্দ হলো। আমি আলোর তীব্রতা সামনে ফেলতে দেখলাম আমাদের প্রজেক্টের নাইট গার্ড রহমত চাচা কুয়াশার মধ্যে থেকে হেঁটে আসছেন। ওনাকে দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, রহমত চাচা। যখন উনি আসলেন, ওনাকে বললাম, রহমত চাচা, এই রাতে আপনি এখানে কি করছেন? আপনার তো এই সময় ঘুমানোর কথা। কিন্তু উনি কোনো কথা বললেন না, শুধু ওনার হাতের চেরাকটা উঁচিয়ে আমাকে ওনার পিছু পিছু আসতে ইশারা করলেন। আমিও না বুঝে ওনার পিছনে পাথরের ওপর দিয়েই হাঁটতে লাগলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বাতাসে হঠাৎ করে একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বিজলি চমকানোর মতো একটা তীব্র আলো এবং আমার সামনে থাকা রহমত চাচার শরীরটা অদ্ভুত ঝটকায় সোজা হয়ে পড়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে ওনার উচ্চতা সাধারণ মানুষের চেয়েও অন্তত 3 গুণ বেশি হয়ে গেল এবং মাথাটা গিয়ে ঠেকল লাইনের পাশের গাছের মগডালে। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘোরালো, আমি দেখলাম ওনার মুখে কোনো চোখ নেই, নাক বা চামড়া নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারের একটা শূন্য গর্ত। আর ওনার হাঁটুর নিচ থেকে 2টো পা ছিল সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। পা দুটো লাইনের পাথরের সাথে জ্যাম হয়ে গেল। সে তার সেই দীর্ঘ কঙ্কাচারা হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে মাটি থেকে অন্তত 3 ফুট ওপরে শূন্য তুলে ফেললেন। অক্সিজেন অভাবে আমি ছটফট করতে লাগলাম, আর সেই অবয়বহীন মুখের ভেতর থেকে একটা বেকট চেরা গলায় ফিসফিসানি ভেসে এলো, জিনের সীমানায় পা দিয়েছিস মানুষ, এবার তোকে এই লাইনেই চিরতরে বলি হতে হবে। তখন আমি মনের শেষ শক্তি এক করে সবকিছু বাদ দিয়ে আল্লাহর দিকে খেয়াল করে আয়াতুল কুরসি এবং সূরা নাস এবং সূরা ফালাক পড়তে শুরু করলাম। আমি যখন আল্লাহ তাআলার নামগুলো পড়তে শুরু করলাম, তার ঠিক কিছুক্ষণ পরেই একটা তীব্র বাতাস হয়ে একটা ঝটকা লেগে রহমতানি চাচা মুহূর্তের মধ্যেই প্রাকৃতির সাথে মিলিয়ে গেল এবং সে একদম পুরোপুরিভাবে মিলিয়ে গেল। আমিও ভয়ে আচমকা অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরের দিন সকালে আমার প্রজেক্টরের লেবাররা আমাকে
রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে এবং আমাকে নিকটবর্তী একটা হসপিটালে ভর্তি করে দেয়। সেখান থেকে আমার প্রায় 3 দিন পর জ্ঞান ফিরে। যখন জ্ঞান ফিরে তখন আমাকে সবাই বলে, আপনার ভাগ্য খুব ভালো ছিল, না হলে আপনি সেদিন হয়তো বেঁচে ফিরতে পারতেন না। এখনো মাঝে মাঝে আমার মনে হয় সেই গল্পের কথা, যে না জানে কবে হুট করে কে কোথায় আমাকে আবারও সেই ছদ্মবেশী জিন আমার সামনে এসে আমাকে আক্রমণ করে। এই জন্য আমি সবাইকে সতর্ক করব, আপনারা সকলে সবসময় সাবধানে চলাফেরা করবেন। তো এই ছিল আমার ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।